অমাবস্যা তিথির গহীন অরণ্যের এক রাত্রি। কেউ কোথাও নেই, কোনো জনমানবের স্পন্দন নেই, কারোর নিঃশ্বাসের গন্ধ নেই। সমগ্র অঞ্চল জুড়ে বয়ে চলেছে কেবলই প্রবল উচ্ছ্বাসকৃত বাতাস। তারই দাপুটে দুলে চলেছে গাছগুলো। তাদের একে অপরের সাথে ঘর্ষণের ফলে ছিটকে বেরোচ্ছে দাবানলের ফুলকি। কোথা থেকে যেন ব্যাঙেরা ডেকে চলেছে ক্রমাগত স্বরে। মাঝে মাঝেই তার সাথে একই সুরে সুর মিলিয়ে ডেকে চলেছে কাল পেঁচা। বারে বারেই আকাশের বুক চিরে খেলা করে যাচ্ছে বিদ্যুতের স্ফুলিঙ্গ। মেঘের করালো বজ্রাঘাত শোনা যাচ্ছে থেকে থেকে। কাশীপুর চিতপুরের মধ্যবর্তী এলাকায় স্থানরত এক বিরাট অরণ্যের মধ্যে পঞ্চমুণ্ডির আসনে আহিত হয়ে সামনে ধুনি জেলে এক হৃষ্টপুষ্ট লোক অর্ধনগ্ন অবস্থায় মন্ত্র জপে চলেছে। তার সামনে অধিষ্ঠান করছে এক প্রাচীন দেবী মূর্তি। জয় মা চিত্তেশ্বরী, শ্রেতমা গতিদায়িনী চরাচর ঈশ্বরী, চন্দনে চর্চিত গেইচ দেহি, সৌভাগ্যম আরোগ্যম দেহি মে। ওং হ্রিং শ্রিং ক্লিং ঐং চিত্তেশ্বর্যৈ নমঃ। মন্ত্রগুলো বলতে বলতে সামনের জ্বলন্ত ধুনিতে ঘিয়ের আহুতি দেয় সে। অষ্টকাঠ তখন ফটফট শব্দে তীব্র দাবদাহের আগুনে জ্বলে উঠছে। সেখান থেকে ধোয়ার কুণ্ডলী পাক খেতে খেতে ধাবমান হচ্ছে ঊর্ধ্ব গগনে। নশ মহিষগ্নি মহামায়ে চিত্তেশ্বর্যৈ মুণ্ডমালিনী, আয়ুরারোগ্য বিজয়ং দেহি চিত্তেশ্বরী দেবী নমঃস্তুতে। ওং হ্রিং শ্রিং ক্লিং ঐং চিত্তেশ্বর্যৈ নমঃ। লোকটির আসনের চারদিকে গোলাকার হয়ে ভিড় করে আছে আরো কিছু লোকজন। তাদের সবাইকার হাতে একটি করে বল্লম দণ্ডায়মান মাটির উপরি স্তরে। কপালে তাদের প্রত্যেকে আজ্ঞাচক্রের স্থানে লাল সিঁদুরের তিলক ক্রমশ উঠে গেছে কোকড়ানো চুলের কাছে। মুক্তকেশিং লোলজিহ্বাং পিবন্তিং রুধিরং মুহুঃ, চতুর্বাহু জিউতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ। ওং হ্রিং শ্রিং ক্লিং ঐং চিত্তেশ্বর্যৈ নমঃ। উপস্থিত লোকেদের মধ্যে দুজন লোক পঞ্চমুণ্ডির আসনে আহিত লোকটির মন্ত্রোচ্চারণের সাথে সাথে বাজিয়ে চলেছে ঢাক এবং কাঁসর। তাদের প্রত্যেকের শরীর পেশিবহুল এবং ঘাম তেলে জর্জরিত হয়ে রয়েছে। ঠোঁটের উপরে একটা ঘন মোটা গোঁফ এবং গালের চাপদারি ছেয়ে ফেলেছে তাদের সমগ্র মুখবিবর। দৃষ্টি প্রস্ফুটিত রয়েছে সম্পূর্ণ সামনের দিকে। আগুনের হলকার ছটায় দেবীমূর্তির মুখবিবর রাঙিত হয়ে উঠছে ধীরে ধীরে। দেবীমূর্তি আহিত রয়েছে একটি ঘোটক আকৃতির সিংহের ওপর। তার সামনের দুটি হাত খাবলে তুলেছে দেবীর পদযুগলের সামনে অধিষ্ঠানরত এক নরখাদকের বুকের পাঁজর। দেবীর হস্ত পরিধানকৃত ত্রিকোণা ত্রিশূলের ফলাবিদ্ধ করেছে সেই নরখাদকের অস্থিসন্ধি। দেবী মূর্তি থেকে ডান দিকের দুহাত দূরে বসানো রয়েছে একটা হাড়ি কাঠ। তাকে সাজানো হয়েছে টকটকে লাল জবা ফুলের মাল্য দ্বারা। হাড়ি কাঠটিকে ঘিরে একটা বেদি মতো করা রয়েছে। তার সামনে অবস্থানকৃত একটা ছাগল বাঁধা রয়েছে। একটু পরেই তাকে বলি দেওয়া হবে দেবী মায়ের উদ্দেশ্যে। তারই বোধহয় আভাস পেয়েছে ছাগলটি। ক্রমাগত স্বরে ডেকে চলেছে সে। ওং সবারূঢ়াং মহাভীমাং ঘোর দংস্ট্রাং বরপ্রদাম, হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্রিকাকরাম। ওং হ্রিং শ্রিং ক্লিং ঐং চিত্তেশ্বর্যৈ নমঃ। মন্ত্র পড়তে পড়তে আরও একবার ধ্বনির আগুনে আহুতি দেয় সে হৃষ্টপুষ্ট পেশিবহুল লোকটি। তারপর বজ্রাসনে বসে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলে, মা, মারে
মা জয়, মা জয়, জয় মা চিত্তেশ্বরী মায়ের জয়। মা, আমাদের ডাকাত দলকে আরো শক্তি দে মা, আজ যেন ওই মুর্শিদাবাদের নবাবের মুন্ডুচ্ছেদ করতে পারি। আর সইতে পারি না রে মা, আর এ অন্যায় চোখের সামনে দেখতে পারি রে। তুই বল মা, তুই বল, কত মানুষ মারা যাচ্ছে নির্বিচারে, কত মানুষ ওই পাষাণের ষড়যন্ত্রের শিকার হয়ে দিনের পর দিন মৃতের যন্ত্রণা ভোগ করে চলেছে। আমরা তো ডাকাতি করি মা পেটের জ্বালায়, সে তো তুই জানিস রে মা, তুই তো অন্তর্যামী। কিন্তু আমরা তো মা কারোর ক্ষতি করিনি রে। কিন্তু বলতে পারিস কেন ওই মানুষগুলোকে এইভাবে মরতে হয় ওই শয়তানটার হাতে দিনের পর দিন? কেন রে মা, কেন? বল মা, কেন? একটানা কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলতে বলতে দুহাত দিয়ে চোখের জল মুছে নেয় পঞ্চমুণ্ডির আসনে আহিত লোকটি। এমন সময় ডাকাত দলের একটি লোক ঘন কালো গহীন অরণ্যের পূর্ব প্রান্ত থেকে ছুটে আসতে থাকে। পুজোর বেদির কাছে এসে সে হাঁপাতে হাঁপাতে বলে, সর্দার, ও মুর্শিদাবাদের নবাবের সর মুদের খোঁজটি পেয়েছে। প্রচুর সেনা সৈন্য নিয়ে ওরা এদিকে আসছে সর্দার। আসুক ওরা, ওদের মোরা ভয় করিনি। এ এলাকা মোদের, এ মাটি মোদের, আমরা কিসের লিগে ওদের ভয়টা পাবো? আসুক ওরা, আসুক। আজ ওদের সকলকে মোরা মায়ের কাছে নর বলি দিব। এ হাড়ি কাঠ আজ এক পক্ষ ধরে রক্তস্নাত হয়নি, মা নর বলি পায়নি। আজ ওদের রক্তেই মা তুষ্ট হবে, মা বলি পাবে। ভয়ঙ্কর রকমের অট্টহাস্য করতে করতে আসন ছেড়ে উঠে দাঁড়ায় লোকটি। এই লোকটি হলো ডাকাত দলের সর্দার চিতু ডাকাত। এলাকার সবাই এক নামে চেনে এনাকে। দিনের বেলাও চিতু ডাকাতের ভয়ে কম্পমান হয়ে ওঠে সমগ্র চরাচর। তার সাহস এতটাই যে এই এলাকার বাঘের সঙ্গে যুদ্ধ করতেও তার পা পিছু হটে না। সে ডাকাতি করতে যায় লোকের বাড়ি আগে থেকে চিঠি দিয়ে, তার নামে বাঘে গরুতে জল খায়। কিন্তু সর্দার, মোরা কি পারবো ওদেরও কামান বারুদুটোর সাথে লড়তে? ওদের কাছে তো সব নতুন নতুন অস্ত্র শস্ত্র। মোরা কি করে পারবো ওদের দলকে বন্দি বানাতে? ডাকাত দলের ওই লোকটি আবারও বলে ওঠে কথাটা, আর কথাটা শেষ হওয়া মাত্রই ডাকাত দলের সর্দার বলে ওঠে, পারবি, ঠিক পারবি। মোদের পারতেই হবে। মোদের সাথে মা আছে, মা সব দেখছেন। মোরা নয় আজ মরে যাব, আর নয় আজ ওদের মারব। মা বলি যায়, আজ নয় ওদের রক্ত মা খাবে, আর নয় মুদের রক্ত। কথাগুলো শেষ করে ডাকাত সর্দার ছাগল বলির নির্দেশ দেন। কথা মতোই একটি বগি ধরা রুষ্টপুষ্ট পেশিবহুল লোক এসে উপস্থিত হয় হাড়ি কাঠটির সামনে। সঙ্গে সঙ্গেই ছাগলটির মাথা হাড়ি কাঠের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। তারপর লৌহ বন্ধনী দ্বারা একটি লোহার শিক ছাগলটির গলার এফোর করে দেওয়া হয়। ক্রমাগত স্বরে চেঁচাতে থাকে ছাগলটি। ডাকাতদের দলের আরো একটি লোক ছাগলটার পা নিজের দিকে টেনে ধরে। সঙ্গে সঙ্গে বগি ধরা লোকটি লোহার ধারালো বগিটি তুলে ধরে বসিয়ে দেয় ছাগলটার গলায়। জয় মা, মাগো! সাথে সাথেই দেহ থেকে আলাদা হয়ে যায় ছাগল মুন্ডটি। চারিদিকে ছলকে পড়ে রক্তের তুমুল স্রোত, বেজে ওঠে ঢাক এবং কাঁসর। ছাগ দেহটি বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে ধীরে ধীরে নিথর হয়ে যায় মাটির সঙ্গে। ছাগমুন্ডটি তুলে নিয়ে দেবী মায়ের পদযুগলের সামনে নিবেদন করেন ডাকাত সর্দার চিত্তেশ্বর রায়, অর্থাৎ চিতু ডাকাত। অশ্বারোহী সৈনিকগণ কাশীপুর চিতপুরের মধ্যবর্তী অরণ্যের প্রবেশের পূর্বের একটি খালের কাছে এসে উপস্থিত হয়েছে।
এই খালটি চিতু ডাকাতের খাল নামে পরিচিত। এইখান থেকেই তার এলাকা শুরু। সৈনিকদের হাতে একটি করে মশাল, তার আগুনের হলকায় পরন্ত হাওয়ার দাপুটে ধ্বজার মতো উড়ে চলেছে। তাদের কারো কোমরে গোজা তরোয়াল, আবার কারোর হাতে দোনলা বন্দুক এবং বোমা। চোখ মুখ তাদের রাগে ফুঁসে চলেছে, ক্রমশ তা ধারণ করছে রক্তাভ বর্ণ। এমন সময় অশ্বারোহী সৈনিকদের দলকর্তা চক্রপাণি দত্ত নিজের সুঠামো তাকদের ঘোড়াটির লাগাম টেনে ধমক দিয়ে বলে উঠলেন, सिपाही क्यों रुके रसूल मियां? जनाब ने आज ही उस डाकू का घाटी को बम से उड़ा देने का आदेश दिया है, तो जल्दी करो। लेकिन सेनापति साहब, सामने सड़क पर एक छोटा सा खात है, इसीलिए एक एक करके इस लकड़ी के पुल से होकर आना पड़ेगा। सेनापति साहब, कदम बढ़ाओ रसूल मियां, जल्दी कदम बढ़ाओ। आज वो सभी लोग इसी गोलियों से मर जाएंगे, यहाँ हमारे लाश से वहां पड़े रहेंगे। দাঁতে দাঁত ঘষতে ঘষতে ক্রোধে জর্জরিত হয়ে কথাগুলো বলে ওঠে মুর্শিদাবাদের নবাব সরফরাজ খানের বিশ্বস্ত সেনাপতি চক্রপাণি দত্ত। এরপর সেই কাষ্ঠ নির্মিত খালটির সেতু ধরে ধীরে ধীরে এগিয়ে চলে নবাবের সেনাবাহিনী। খাল পেরিয়ে চিতু ডাকাতের এলাকায় প্রবেশ করে তারা। তারপর হাওয়ার বেগে ছোটাতে থাকে তাদের অশ্ব। ধীরে ধীরে তারা প্রবেশ করতে থাকে অরণ্য পথের চোরা কুঠুরিতে। কালো মেঘে ঢেকে গেছে সমগ্র আকাশ। তারই বুক চিরে বারে বারে খেলে যাচ্ছে বিদ্যুতের অগ্নিস্রোত। বাতাস বয়ে চলেছে সনসন করে। অশ্বের খুরের চাপে পদদলিত হয়ে মারা যাচ্ছে একের পর এক উদ্ভিদ। ধুলো উড়ে চলেছে ক্রমশ সমগ্র অঞ্চল জুড়ে। এবার হঠাৎই সামনের একটি শিরীষ গাছে প্রকাণ্ড স্বরে বাজ পড়ে ওঠে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা গাছটি জুড়ে। কিন্তু সেই দিকে কর্ণপাত না করে অরণ্যের ভেতরে সরু পথ ধরে এগিয়ে চলে অশ্বারোহী ঘোড়ায় পরিবেষ্টিত নবাবের সৈন্যদল। ডাকাত দল তাদের অস্ত্রশস্ত্র পাথরের ডগায় ঘষে নিয়ে ধার দিতে শুরু করেছে। আবার তাদের দলের কেউ কেউ বলি হওয়া ছাগলের রক্ত বৃদ্ধাঙ্গুষ্ঠে তুলে লাগিয়ে নিচ্ছে তাদের কপালে। ডাকাত সর্দার চিত্তেশ্বর রায় তখনও অর্ধনগ্ন অবস্থায় দেবী মায়ের কাছে বজ্রাসনে বসে নিজের হাতের বল্লমটি ঊর্ধ্ব গগনে তুলে চোখ বুজে মন্ত্র জপে চলেছে। ওম দশভুজাম সাধু বরনাম ব্যাঘ্রাজিনস বিভূষিতাম খড়গঞ্জ দক্ষিণে পানৌ বিভ্রতিন্দি বরদ্বয়ম। ওম হ্রিং শ্রীং ক্লিং ঐং চিত্তেশ্বর্যৈ নমঃ। এবার চক্ষু নয়ন মেলে ডাকাত সর্দার চিত্তেশ্বর রায় দেবী মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মারে ওদের শক্তি দে মা, বিনাশকারী শক্তি দে। কথাগুলো বলতে বলতে দেবী মায়ের কাছে নত মস্তকে লুটিয়ে পড়ে চিতু ডাকাত। এরপর মায়ের পায়ের সামনে থেকে চন্দন চর্চিত জবা ফুল তুলে নিজের মস্তকে এবং বক্ষে ছোঁয়ায়। এমন সময় হঠাৎই একটা গোলা বারুদের আওয়াজে হাহাকার পড়ে যায় চারদিকে। চিতু ডাকাত পেছনে ফিরে তাকায়। তীরের বেগে গর্জন করতে করতে এগিয়ে আসছে শত্রুদল তাদেরই দিকে। চিতু ডাকাত আদেশ দিয়ে বলে উঠল, শীঘ্র চল। সঙ্গে সঙ্গে ডাকাত দল তাদের অস্ত্রশস্ত্র নিয়ে হাড়ে রেড়ে শব্দে এগিয়ে চলল সামনের দিকে। এরপর লাগলো তুমুল যুদ্ধ। শুরু হলো প্রবল গোলা বারুদ বর্ষণ। ডাকাত দলের বল্লমের আঘাতে একের পর এক লুটিয়ে পড়তে লাগলো তাদের শত্রু দলের সৈন্যরা। এইবার মুর্শিদাবাদের নবাবের বিশ্বস্ত সেনাপতি চক্রপাণি দত্ত তার কোমরে গোজা একটি বোমা বের করে তার নল খুলে ছুড়ে দিল ডাকাত দলের সদস্যদের লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে তীব্র বোমা বর্ষণে ছিন্ন ভিন্ন হয়ে গেল ডাকাত দলের সদস্যের দেহগুলো। তৎক্ষণাৎ চিতু ডাকাত ছুড়ে দিল তার বল্লমটা। তীরের বেগে সেটা ছুটে গিয়ে সৈন্য দলের 3টি লোকের পেট ফেড়ে দিল। অশ্ব থেকে নেমে
মুর্শিদাবাদের সেনাপতি চক্রপাণি দত্ত নিজের তরোয়ালটি বের করে ডাকাত দলের একের পর এক সদস্যের মুন্ডু কাটতে শুরু করলেন। ডাকাত সর্দার চিত্তেশ্বর রায় তার বল্লমের আঘাতে খান খান করতে লাগলেন একের পর এক প্রাণ। এমন সময় তিনি সামনে দেখতে পেলেন তাদের শত্রু দলের রসুল মিয়াকে। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, আরে মূর্খ, এই বুড়া বয়সে কেন এসেছিস যুদ্ধ করতে? আয়, তোর যখন এতই মরার স্বাদ হয়েছে, তোর এই স্বাদটা আমি পূরণ করব। শুরু হয় তার সঙ্গে রসুল মিয়ার প্রবল যুদ্ধ। সমগ্র অঞ্চল জুড়ে কাটা পড়ছে প্রত্যেক দলের একটি করে সদস্যের মাথা। মাটি রক্তে লাল হয়ে উঠে ধারণ করেছে পরিত্রাণ বর্ণ। কিন্তু যুদ্ধ চলে যাচ্ছে ক্রমাগত। কখনো ডাকাত দলের পাল্লা ভারী হতে শুরু করলো, আবার কখনো মুর্শিদাবাদের সৈন্যদের। কিন্তু অবশেষে যা ঘটবার তাই ঘটল। সেনাপতি চক্রপাণি দত্ত এসে দাঁড়ালেন রসুল মিয়া এবং চিতু ডাকাতের যুদ্ধস্থানে। তখনও অঝোর বর্ষণে যুদ্ধ করে চলেছে রসুল মিয়া এবং চিতু ডাকাত। এবার হঠাৎই সেনাপতি চক্রপাণি দত্ত তার পিঠে জড়ানো দোনলার বন্দুকটি বের করে তাক লাগালো চিতু ডাকাতের পদপ্রান্তে। লক্ষ্য স্থির করে সঙ্গে সঙ্গে ট্রিগারে চাপ দিল সেনাপতি চক্রপাণি দত্ত। তীরের বেগে একটা বুলেট ঢুকে গেল চিতু ডাকাতের জঙ্ঘায়। শব্দটি তৎক্ষণাৎ বেরিয়ে আসে চিতু ডাকাতের মুখ থেকে। হাঁটু মুড়ে বসতে বসতে রসুল মিয়ার গলাটি তার তরবারির এক কোপে উড়িয়ে দেয় সে। তুবড়ির বেগের রক্ত ছলকে গিয়ে পড়ে চক্রপাণি দত্তের মুখের উপর। ধক করে রসুল মিয়ার নিথর দেহটা পড়ে যায় মাটিতে। কিছুক্ষণ ছটফট করতে করতে ক্রমশ নিস্তেজ হয়ে আসে শরীরটা। চিতু ডাকাত ঘুরে তাকায় তার সামনের দিকে। তৎক্ষণাৎ একদলা রক্ত মুখ থেকে ছিটিয়ে সে বলে ওঠে, শালা কাপুরুষ, দম যদি অতই থাকে পিঠ বেছে মারলি কেন? যদি এক বাপের বেটা হস, সামনে মেরে দেখা। চক্রপাণি দত্ত বন্দুকের নলটি নিচের দিকে নামিয়ে চুকচুক শব্দ করে তাচ্ছিল্যের স্বরে উত্তর দেয়, अपने बाप माँ के पता नहीं और आ गया है मुझे बताने। শোন শালা, বাপ মার কথা তুলবি না। তোদের সবার নিজের যা পরিচয় আছে না, আরে সালাম ওদের কুত্তাগুলোরও তোদের থেকে ভালো পরিচয় আছে। ইচ্ছে আমায় বলতে। কথাগুলো বলতে বলতে উচ্চস্বরে হাসতে থাকে চিতু ডাকাত। এতক্ষণে ডাকাত দল নিঃশেষিত হয়ে এসেছে। তাদের দলের আর কেউ বেঁচে নেই, শুধুমাত্র এই ডাকাত দলের সর্দার চিত্তেশ্বর রায় ছাড়া। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে ডাকাত দলের ছিন্ন ভিন্ন দেহগুলো। তাদের কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর শরীর থেকে মুন্ডু পড়ে রয়েছে কয়েক হাত দূরে। এই সমগ্র অঞ্চল জুড়ে দণ্ডায়মান রয়েছে এখন শুধুই তাদের শত্রু দলের কিছু সদস্য। ক্রমশ তারা তাদের বিষদৃষ্টি নিক্ষেপ করে রয়েছে চিতু ডাকাতের উপর। এবার চক্রপাণি দত্ত একটু হেসে বলে ওঠে, अरे नहीं साले, ये बात नहीं है। तेरे साथ मेरा एक पुराना हिसाब बाकी है और वही हिसाब मैं तुम्हारे लिए चुका दूंगा। দম থাকে তো মুখে মেরে দেখা শালা। কথাটি বলে চিতু ডাকাত একটু তাচ্ছিল্যের হাসি হেসে সেনাপতি চক্রপাণি দত্ত বলে ওঠে, नहीं, मैं तुझे इस तरह नहीं मारूंगा। मैं तुझे जंगल में नदी के सामने बटवृक्ष के पेड़ में लटका के मारूंगा। এরপর ধীরে ধীরে ভোর হয়ে আসে। সেনাপতি চক্রপাণি দত্তের কথা মতোই নবাবের সৈন্যগণ যুদ্ধ জয়ের উল্লাসে চিতু ডাকাতকে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যেতে থাকে বটবৃক্ষের প্রান্তে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে উপস্থিত হয় সেই জায়গায়। এরপর সেখানে শুরু হয় মৃত্যুরাজ্যের বাজনা। চিতু ডাকাতকে ধীরে ধীরে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসির রঙ্গমঞ্চে। তার গলার দড়িটা খপ করে বসে যায় তার কণ্ঠনালীর স্থানে।
হাত পা নাড়াতে নাড়াতে ছটফট করতে থাকে চিতু ডাকাত। বেজে চলে কাঁসর এবং ঢাক। আনন্দে উচ্ছ্বাসে হৈ হৈ করতে থাকে নবাবের সৈন্যগণ। সবার আড়ালে চিতু ডাকাতের বিকৃত মুখের চক্ষু দিয়ে কান্নার বদলে ধীরে ধীরে গড়িয়ে পড়তে থাকে রক্তধারার স্রোত। ধীরে ধীরে চোখটা উল্টে এসে সামনের সবটা ঝাপসা হতে শুরু করে তার। আর এক সময় পর ছটফট করতে করতে তার শরীর থেকে প্রাণটা থক করে বেরিয়ে যায়। শুধুমাত্র পড়ে থাকে তার নিথর ঝুলন্ত দেহটা। ধীরে ধীরে ঢাক এবং কাঁসরের আওয়াজ কমে আসে। ওই বটগাছটিকে একটি তান্ত্রিক দ্বারা স্থান বন্ধন করে চিতু ডাকাতের ওই নিথর দেহটা ঝুলন্ত অবস্থাতে রেখেই নবাবের সৈন্য সামন্তগণ চলে যেতে থাকে তাদের নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। শুধু এই মৃতদেহের সাক্ষী থেকে যায় এই বটবৃক্ষের ডাল, পরিবেশ আর সময়ের অস্তাচলগামী তন্ত্রভূতেরা। এরপর ইতিহাসের পাতায় ঘটতে থাকে সামন্তদের একের পর এক পালা বদল। এভাবেই কালচক্রের পাতায় ধীরে ধীরে ধুলো পড়ে হারিয়ে যেতে থাকে চিতু ডাকাত ও তার সঙ্গীদের অস্তিত্বের ইতিহাস। শেষ হয় এক পুরাতন ডাকাত দলের প্রতিষ্ঠিত দেবীর কথা। বন্ধ হয় সমগ্র পূজাপাঠ। এভাবেই কালের নিয়মে মুছে যেতে থাকলো ডাকাতদের মাতৃভূমিকে রক্ষার এই যুদ্ধের কথা, ডাকাত সর্দার চিত্তেশ্বর রায়ের কথা, তার পূজার বেদির কথা, আর তাদের আদিম দেবী প্রাণের দেবীর কথা। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক সুমিত মিত্রর কলমে নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্প ডাকাতে দুর্গাদেবী চিত্তেশ্বরী ও কালপুরুষের কোপ। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আমাদের অধিকাংশ শ্রোতা বন্ধুরা আমাদের গল্প তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখন লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের পাশাপাশি আপনি আমাদের হাইপও করতে পারেন। নিচের কমেন্ট বক্সটি সোয়াইপ করলে আপনি পেয়ে যাবেন হাইপ অপশনটি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ 3 বার আপনি আমাদের হাইপ করতে পারেন। তাই হাইপ করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আজকের গল্পে কথকের ভূমিকায় মৈনাক, গল্পের প্রধান চরিত্রে আমি সৌভিক এবং পার্থ। শুরু হচ্ছে লেখক সুমিত মিত্রর কলমে নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্প ডাকাতে দুর্গাদেবী চিত্তেশ্বরী ও কালপুরুষের কোপ। এতগুলো শব্দ একসাথে লিখে এইবার থামল রুদ্র। আঙুলের অগ্রপ্রান্ত ব্যথা করতে শুরু করেছে তার। ক্রমশ সেটা লাল হয়ে একটা পেনের দাগ বসে গেছে। কিন্তু আজ রাতের মধ্যেই তাকে এই গোটা গল্পটা লিখে সম্পূর্ণ করতে হবে। ছাপার কারখানায় কালকের মধ্যে দিয়ে আসতে হবে সমগ্র গল্পের পাণ্ডুলিপিটা। সামনের দুর্গাপুজোয় তার লেখা এই গল্পটি ত্রিসংকলন হিসেবে একটি বইতে বেরোবে। কিন্তু তার আগেও প্রুফ সংশোধন, মলাট নির্ণয় ইত্যাদি বিভিন্ন রকমের আরো নানান কাজ থেকেই যায়। সেগুলো শেষ করতেও অনেকখানি সময় লাগে। তাই আসন্ন দুর্গাপুজোর 2 মাস আগেই গল্পের পাণ্ডুলিপিটা জমা করতে চাইছে সে। আসলে রুদ্র হলো লেখক। তার পুরো নাম রুদ্র প্রতাপ সাহা। ছেলেবেলা থেকেই তার গল্প লেখার প্রতি অমোঘ আকর্ষণ। তাই একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবার পাশাপাশিও গল্প লেখা সে এখনো ছাড়তে পারেনি। এই গল্প লেখার মধ্য দিয়ে যেন সে তার নিজের না বলা কথাগুলোকে জানান দিতে পারে, মনের অচেনা ভাবগুলোর হদিশ পায়, কত মানুষের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারে। সারাদিনের ক্লান্তি শেষে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে এসে যখন রাত্রে বাড়ি ফেরে, তখন তাকে মরুভূমির বিস্তৃত বালুকাময় তটের এক টুকরো মরুদ্যানের মতোই এই গল্প লেখা তার মনে শান্তি নিয়ে আসে। একটা কফির কাপে চুমুক দিতে দিতে ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছিল রুদ্র। সম্ভবত গল্পের পরবর্তী প্লটটা
মনে মনে সাজিয়ে নিচ্ছিল সে। এ শহরের বুকে বর্ষা নেমেছে আজ 1 সপ্তাহ আগে, কিন্তু গতকালকের রাত থেকে বৃষ্টির এই অবিশ্রান্ত বর্ষণের ফলে আজকে স্কুল রেইনি ডে হিসেবে ছুটি দিয়ে দিয়েছে। বৃষ্টির দিনে মূলত সে বিছানার মধ্যে গা এলিয়ে ভৌতিক গল্পের বই পড়তেই বেশি ভালোবাসে, কিন্তু আজ তাকে এই গল্প লিখে উঠতেই হবে। অগত্যা সে আর বেশি কিছু না ভেবে আরো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার লিখতে বসল। এই গল্পটি আমার যার কাছ থেকে শোনা সে হলো আমার প্রাণের প্রিয় ঠাকুরমশাই শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী মহাশয়। প্রাণপ্রিয় বলছি এই কারণেই, কারণ তার মুখে আমি এমন কিছু গল্প শুনেছি, তার সাথে একত্রে এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা এই যুগে দাঁড়িয়ে যে কোনো মানুষকে নাড়া দিয়ে যেতে পারে, ফিরিয়ে নিয়ে যেতে পারে পুরাতন আদিম যুগের ভ্রুকুটির সীমানায়। সেদিন একটা পরন্তু বিকেলের আবহাওয়ায় ত্রিবেণীর গঙ্গাঘাটে একাই বসে চা সিগারেট খাচ্ছিলাম। মাঝে মাঝেই আমি এই একঘেয়ে ঘুণ ধরা জীবনের পরিবর্তে স্বল্প সুখ করিয়ে নেওয়ার জন্যই এই ঘাটে এসে বসি, দেখতে থাকি এই প্রকৃতির অতল দিগন্তের পারের শান্ত জলস্ফীতি। গঙ্গার পাড়ের মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বয়ে এসে শান্তি দিয়ে যায় মন জুড়ে। সেদিনও এমনভাবেই বসে বসে নৌকো ও লঞ্চ স্টিমারগুলির খেয়া পারাপার দেখছিলাম, উড়িয়ে দিচ্ছিলাম হাতের সিগারেটটার তামাক পোড়া গন্ধের এক টুকরো করে কুণ্ডলীকৃত ধোঁয়া। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা মোটা গলার স্বর ভেসে এলো, বলছি একটা সিগারেট হবে ভাই? সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখি একটা বছর ৬০-৬৫ মাঝবয়সী লোক এসে দাঁড়িয়েছে আমার সামনে। সৌম্যশান্ত দেহ, পরনে একটা রক্তাম্বর, হাতের 2 বাহুস্থলে এবং গলায় সর্পাকারের বৃত্তবন্ধনীর মতো একগুচ্ছ রুদ্রাক্ষের মালা 2 বার ঘুরে স্থান দখল করে রয়েছে। তার কপালে একটি ঊর্ধ্বপদ্মের সিঁদুরের তিলক, মাথার চুল জমাট বেঁধে জটাবদ্ধ হয়ে রয়েছে। এইবার তার চোখের দিকে তাকালাম আমি, দেখলাম সেই চোখ ঘিরে যেন এক অসীম দীপ্তি ফুটে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এই মানুষের মধ্যে অসম্ভব রকমের জ্ঞান সঞ্চারিত হয়ে আছে। আমি একদৃষ্টে তাকিয়েছিলাম তার দিকে। চটক ভাঙল আমার তার আবারও ওই কথাটির মাধ্যমে, ভাই একটা সিগারেট হবে? আমি পকেট থেকে বের করে তাকে সিগারেট আর দেশলাইটা দিলাম। সেটা দিয়ে সিগারেটটা ধরানোর পর আমার পাশে বসবার অনুমতি চাইলেন তিনি। আমি তাতে সম্মতি জানাতেই তিনি আমার পাশে বসে সিগারেটে একটা টান মেরে কিছুটা ধোঁয়া বাতাসে উড়িয়ে দিয়ে বলল, তুমি লেখক, তোমার জন্ম বৈশাখ মাসের 21 তারিখে শনিবার, রাশি বৃশ্চিক, লগ্ন মিথুন। সম্ভবত নতুন গল্পের বিষয় খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তোমার দিন কতক ধরেই। সামনে বই ছাপাবার তাড়া, আর তার মধ্যে স্কুলের চাপে সেটা হয়ে উঠছে না। কি তাই তো? সর্বনাশ, এ তো অবিস্মরণীয় ব্যাপার। এই ভদ্রলোক এত কিছু বলল কিভাবে? এতক্ষণ ধরে যা যা কিছু বলল তা সবই তো সঠিক, তবে কি কোনো মন্ত্র বা জাদু বল জানে? এক নাগারে মনে মনে আমি এগুলো ভেবে যাচ্ছিলাম। বৃদ্ধ ভদ্রলোক আমার মুখে চিন্তার এই ছাপটি দেখে একটু হেসে উত্তর দিয়ে বললেন, ভাবছো এইসব আমি জানলাম কি করে? এই চা গপ্পে গপ্পে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আর নমস্কার, আমার নাম শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী, দশম অবতারের নৃসিংহ তন্ত্রমের সাধুগামী। তাই অনেকে আমায় এই বিদ্যায় সিদ্ধস্বরূপ নৃসিংহ ব্রহ্মচারী বলেও ডাকে। তন্ত্রচর্চা করছি আজ বহু বছর ধরেই, কিন্তু প্রকৃতভাবে আমি ঘোর অঘোরী সাধুদের মতো তন্ত্রচর্চা কখনোই করতে পারিনি। এই সংসারের মধ্যে থেকেই যেটুকু তন্ত্রচর্চা করেছি এবং ঈশ্বরের কৃপায় আমি যা যা পেয়েছি তাও নেহাত কম নয়, সেইটুকুকেই আমি আমার সর্বস্ব দিয়ে আগলে রাখি, মানুষের ভালো কাজে সাহায্য করি। কথাগুলো শেষ করতেই আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করে উঠলাম, কিন্তু আপনি আমার মুখ দেখে যে
এই এত কিছু বলে দিলেন, এসব কি তন্ত্রচর্চারই ফল? ভদ্রলোক সিগারেটে আবারও একটা টান মেরে বাতাসে ধোঁয়া উড়িয়ে বলে উঠল, না হে, এসব তন্ত্রচর্চার ফল নয়। তন্ত্রচর্চা আর গণৎকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। এই গণৎকার বিদ্যা আমায় শিখিয়েছিলেন আমার গুরু শ্রী ভৈরব রাজ মহাশয়। কথাটা বলে একটু থেমে ভদ্রলোক আবারও বলে উঠলেন, আচ্ছা যাক সেসব কথা। তা তোমার নাম কি ভায়া? নমস্কার ঠাকুরমশাই, আমি রুদ্রপ্রতাপ সাহা। সত্যিই আমি গত সপ্তাহ ধরে একটা নতুন গল্প রচনার জন্য প্লট খুঁজে চলেছি, কিন্তু কিছুতেই তা পাচ্ছি না। সামনে দুর্গাপুজো, তার মধ্যেই আমার গল্প নিয়ে বই পাড়ার জনশ্রুতির এত কোলাহল হইচই, আর যে পেরে উঠছি না ঠাকুরমশাই। কি যে হবে কে জানে। কথাগুলো বলে একটা হতাশার নিঃশ্বাস ছাড়লাম আমি। ঠাকুরমশাই বলে উঠলেন, দুর্গাপুজো বললে বলে একটা ঘটনা আমার মাথায় ঘুরছে। তুমি যদি চাও সে গল্প আমি বলতে পারি তোমায়। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না। কতদিন কারোর থেকে গল্প শোনা হয় না। সেই কোন ছোটবেলায় মা আমায় রূপকথার গল্প শোনাতো। কে বলতে পারে, হয়তো আপনার এই ঘটনাই আমার আজকের দুর্দান্ত জ্বরের দিনে প্যারাসিটামলের মতো কাজ করে গেল। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলাম আমি। ঠাকুরমশাই সিগারেটে আরও একবার টান মেরে বাতাসে ধোঁয়া উড়িয়ে বলতে শুরু করলেন, যে সময়ের কথাটা তোমায় বলছি তখন আমার বয়স কত হবে, ওই 30 বছরের কাছাকাছি। পথে প্রান্তরে ঘুরে সন্ধান করে চলেছি একজন প্রকৃত সাধক গুরুর। আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখন আমার বয়স ছিল 17 বছর। মাঝখানের কিছু বছর অনেক সাধুসঙ্গ করে অঘরীদের সাথে থেকে তন্ত্রচর্চার নানান ঘটনা ঘটতে দেখেছি। এরই মধ্যে এসব সাধনা করতে করতেই মায়ের জন্য দু একবার মন কেমন করাতে বাড়িও ফিরে গিয়েছিলাম। কিন্তু ওই যে কথায় বলে না ভায়া, সাধনার পথ টানে। সত্যি সে পথ আমায় টানত। বেশি দিন আমি কোনো জায়গাতে স্থির হতে পারতাম না। কেমন যেন একঘেয়েমি লাগতো আমার। পথে প্রান্তরে এদিক সেদিক ঘুরে কখনো স্বল্প আহার করে, আবার কখনো গৃহস্থের বাড়ি আহার করে ক্ষুধা নিবারণ করেছি। কখনো থেকেছি ঠাকুর মন্দিরে বা খোলা জঙ্গলের নিচে, আবার কখনো শ্মশানে রাত্রি যাপন করেছি। কতই না ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকে গেছি। যাক সেসব কথা। তো তোমাকে যে গল্প বলছি সেই ঘটনা আজ থেকে বেশ কিছু বছরের পুরনো। সেবার পথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছিলাম ভগীরথী নদীর তীরের পার্শ্ববর্তী কাশীপুর চিতপুরের মধ্যবর্তী অরণ্য অঞ্চলে। সেখানে যখন পৌঁছালাম তখন বিকেল পড়ে এসেছে। সূর্যদেবের সম্পূর্ণ ডুবে যেতে আর কিছুটা সময় বাকি। মৃদু মন্দ বাতাস বয়ে চলেছে। পাখিরা কিচিরমিচির করতে করতে ফিরে যাচ্ছে তাদের নিজেদের বাসায়। সারা জায়গাটা বড় বড় বৃক্ষ দ্বারা সারি বেঁধে ঘেরা। ক্রমশ সেগুলি শ্রেণীবদ্ধভাবে চলে গেছে অরণ্যের একেবারে শেষ প্রান্তে। অরণ্যটাকে দেখেই বোঝা যায় এইখানে মানুষের পা পড়েনি বহু বছর ধরে। যত দূর চোখ যায় হিজল, বট, অশ্বত্থ আর শিরীষ গাছের উঁচু উঁচু ডালপালার মুখ আকাশ ছুঁয়েছে। এরপর ধীরে ধীরে আমি ধাবমান হলাম সেই বনাঞ্চলের ভিতরে। বেশ কিছুক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজির পর একটা হিজল গাছের তলায় পছন্দসই জায়গা দেখে রাতটা কাটাবো বলে স্থির করলাম। যেমন ভাবা তেমনই কাজ। সেদিন রাতটা কাটিয়েছিলাম বেশ শান্তিতেই। ঠাকুরমশাই সিগারেটে আরও একবার টান মেরে ধোঁয়া ছেড়ে বলল, পদব্রজে পরদিন সকালে গিয়েছিলাম ভাগীরথী নদীর তীরে। সেইখানেই চড়ায় একটা কাষ্ঠগুঁড়ি পড়েছিল। সেটাতেই বসে বসে দেখছিলাম
জলের পূজন। বেশ সুন্দর লাগছিল নদীর এই দৃশ্য দেখতে। সূর্যের রক্তিম ছটায় আকাশের রং লাল হয়ে আছে, তারই অল্প একটু আলোতে বালির কণাগুলি চিকচিক করছে। ওপারের বনে জঙ্গলে ঘেরা চরটা এপার থেকে পরিলক্ষিত হচ্ছে। মাঝে মাঝে একটি দুটি করে নৌকা বয়ে চলেছে তাদের নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এসবই দেখছিলাম বসে বসে। অনেকক্ষণ পর একটা নৌকো এসে এই চরের কাছে ভেড়ে। চিপচিপে ধরনের একটি লোক নৌকো দাঁড়ানোর লোহার ফলাটি চরের বাড়িতে গেঁথে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করে উঠল, আপনি কি তান্ত্রিক? আমি ঘাড় নেড়ে উত্তর জানালাম। এবার সে আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নত মস্তকে একটা প্রণাম করে বলে উঠল, এ সরাই ঠাকুর মশাই, আপনি কিসের লগে আইছেন? আমি তার উদ্দেশ্যে বলে উঠলাম, আমি সাধক মানুষ ভায়া, তন্ত্রচর্চা করে বেড়াই। কোথায় কখন থাকি তার উত্তর স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানে না। কিন্তু আপনার পরিচয়? এইবার লোকটি বলে উঠল, আমি হারান মাঝি ঠাকুর মশাই। এই নদীর মাঝেই মাছ ধইরা বেড়াই। একটু থেমে সে আবার বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, এইখানে আপনি আইলেন কবে? গতকাল তো আপনার এ সরাই দেই নাই। আমি উত্তর দিলাম, আমি এখানে এসেছি গতকাল সাঁঝের বেলায়। তাইলে ঠাকুর মশাই, গতকালকে রাত্রে আপনি খাইছেন কি? কাল পেটে কিছুই পড়েনি। আসলে নিজের সঙ্গে করে নিয়ে তো কিছুই বেড়াই না। রাস্তায় বা কোনো আশ্রিত বাড়িতে যা পাই তা দিয়েই আমার দিন চলে যায়। ঠাকুর মশাই, আমার কাছে কিছু চাল আর আলু আছে। তা শুদ্ধি করি যদি আপনি নিজের মতো ফুটাই সেটা খান, তাইলে আপনারও ক্ষুধার কষ্ট লাঘব হয়, আর আমারও কিছু পুণ্যি হয়। হারান, তোমাকে তুমি করেই বলছি ভায়া। হ্যাঁ, তুমি যদি আমার জন্য তোমার এই খাদ্য আমাকে দিয়ে দাও, তুমি কি খাবে? আমার জন্য চিন্তা করেন না ঠাকুর মশাই, ও আমি কিছু একটা মাছ টাছ পোড়া খাই আনবক্ষণ। আপনি দয়া করে আমার এই অনুরোধে না বলবেন না ঠাকুর মশাই। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই অল্প অল্প করে এই খাদ্যবস্তু ভাগ করে নেব এবং একত্রে জলযোগ করব। রাজি? আমার এই কথা শুনে হারান মাঝির মুখ যেন শুকিয়ে গেল। সে কাতর কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই, আমরা নিচু জাতি, আমরা মাঝি, আর আপনি তো বেরাম বোন। আমাকে পাপ লাগবে ও ঠাকুর মশাই। কে বলেছে তোমার পাপ লাগবে হারান? তন্ত্র কখনো পাপাচার শেখায় না। এই তনুকে যা ত্রাণ করে তাই হলো তন্ত্র। তন্ত্রচর্চা যারাই করে তারা তথাকথিত নির্জাতি হোক বা উচ্চকুলের, তাদের কাছে সবাই সূচি, সকলেই শুভ। আমাকে যদি জলযোগ করতেই হয় তবে তোমার সাথেই একত্রে করবো হারান। এতক্ষণ পর আমি হারানের চোখের দিকে তাকালাম। দেখলাম হারান মাঝির চোখ জলে ভরে গেছে। বিন্দু বিন্দু করে জলের ফোঁটা গাল বেয়ে গড়িয়ে চলেছে। এইবার সে কাঁদতে কাঁদতে হাত জোড় করে প্রণাম করার ভঙ্গিতে আমার উদ্দেশ্যে বলে উঠল, ঠাকুর মশাই, এই নৌকা খান বাইছি আমি বহু বছর হলো। শ্মশান মশানের সামনে দিয়া যাইতে কত সাধু দেখছি, কিন্তু আপনার মতো করে কোনোদিনও কেউ কয় নাই ঠাকুর মশাই। আপনার সত্যি তুলনা হয় না ঠাকুর মশাই, কোনো তুলনা হয় না। শেষের কথাগুলি বলতে বলতে কেমন যেন ফুঁপিয়ে উঠল হারান মাঝি। আমি তাকে আশ্বস্ত করতে কথার প্রসঙ্গ অন্য জায়গায় ঘোরাই। আরে নাও নাও হারান, যাও রান্না বসাও। সেদিন বালির চরেই অল্প কিছু গর্ত খুঁড়ে কাঠের আঁচে আলু সিদ্ধ আর ভাত রেঁধেছিল হারান মাঝি। সত্যি কি অপূর্ব খেতে লেগেছিল সেদিন সেই ভাত। সব থেকে বেশি ভালো লেগেছিল হারান মাঝির মুখে ফুটে ওঠা এক চিলতে স্নিগ্ধ হাসি দেখে। সেদিন বুঝেছিলাম সত্যি বোধহয় এভাবে এদের সাথে কেউ কথা বলে না, কেউ মেশে না। নিচ জাতি বলে সমাজ এদের দূরে সরিয়ে দেয়, আর এইভাবেই এদের চাওয়া পাওয়াগুলো সমাজ থেকে হারিয়ে যেতে থাকে। অথচ
তাদের ছাড়া সমাজ চলবেও না, এদের ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। কিন্তু এই তাদেরই খেয়াল কেউ রাখে না। জলযোগ সারবার পর হারান মাঝি ফিরে গিয়েছিল তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আমিও ফিরে গেলাম বনের মধ্যে। এইভাবেই 2 দিন কাটল। হারান মাঝি প্রতিদিন একবার করে এসে আমাকে দেখা দিয়ে যায়। গতকালই সে আমার জন্য কিছু ফলমূল আর মুড়ি বাতাসে এনে দিয়েছে। আমি সেগুলো নিতে চাইনি, কিন্তু তার জোরাজুরিতে আমাকে নিতেই হয়েছিল। সে বলেছিল, ঠাকুর মশাই, আপনি কিছুই দিতে পারিনি, আপনি বেরাম্বর মানুষ। এছাড়াও আমার মতো লোকের সাথে আপনি এইটুকু নেন, দয়া করেন আমারে। সত্যি সে যুগের মানুষ বড় ভালো ছিল। তারা নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানতো, মানুষকে আপন করে নিতে জানতো। বড় সহজ সরল ছিল তারা। এই জীবনের যানজটের বেড়াজালে থেকে বড় দূরে। যাক, প্রসঙ্গে ফিরে আসি। দুপুর বেলা, সূর্য তখন ঊর্ধ্ব গগনে অবস্থান করছে। আমি নদীতে স্নান করতে যাওয়ার আগে নদীর চর দিয়ে হাঁটছিলাম। একের পর এক জলের ঢেউ এসে আমার ধুলো মাখা পাগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে। পায়ের তলাকার বালি জলের ঢেউয়ে কিছুটা সরে গিয়ে ফাঁকা হয়ে আসছে। আরো বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে হঠাৎ নদীটার চরবর্তী কতগুলো জমাটবদ্ধ পানা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। ভালো করে দেখলাম, না, সেখানে শুধু পানা নেই, পানার সাথে আরো কি একটা যেন আটকে ভেসে রয়েছে জলের উপরিতলে। আগ্রহের বশে তাড়াতাড়ি করে হেঁটে গেলাম সেখানে। গিয়েই যা দেখলাম, তাতে এই ভর দুপুরের চড়া রোদেও শরীরের শীত দাঁড়াবে একটা হিমেল স্রোত খেলে গেল। কানের চুলপি বেয়ে ফোঁটা ফোঁটা আকারে গড়িয়ে পড়তে লাগলো গরম নোনতাটে ঘাম। দেখলাম পানাগুলো ওখানে একা নেই, ওর সাথে ভেসে রয়েছে একটা জলে ফেঁপে ওঠা মৃত মানুষের লাশ। আস্তাবল থেকে সবচেয়ে তেজি ঘোড়াটার লাগাম খুলে তাতে আরোহণ করে দুরন্ত ঝড়ের বেগে ছুটে চলেছে কাঁকনমালা। মুর্শিদাবাদের জমিদার মনোহর ঘোষের একমাত্র কন্যা সে। ছেলেবেলা থেকেই তার ঘোড়সওয়ার, লাঠি খেলা ইত্যাদির প্রতি মমোঘ আকর্ষণ। কিন্তু বাবা যে তার এসব ছুঁতে পর্যন্ত দেন না তাকে। সর্বদাই বলেন, এসব খেলা তার জন্য নয়, এসব পুরুষদের খেলা। সে নারী, তার জন্মই হয়েছে অন্যের ঘরের জন্য, এসব তাকে শোভা দেয় না। এত কিছু শোনবার পরেও কিন্তু কাঁকনমালার মন সর্বদা পড়ে থাকে সেই সব খেলার দিকেই। কতবার যে জমিদার বাড়ির বড় বড় থাম্বার আড়াল থেকে দেখেছে কিভাবে ঘোড়া চালাতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়। এইসব করার জন্য তার জীবনে অনেক দুর্মূল্য পরিস্থিতির সম্মুখীনও হতে হয়েছে তাকে। কতবার তাকে কত রকমের কথাই না সহ্য করতে হয়েছে, কত প্রহার সে গা সওয়া করে নিয়েছে। সে ছুটে চলেছে মুর্শিদাবাদ থেকে কিছুটা দূরে কাশীপুর চিতপুরের মধ্যবর্তী এলাকার সংলগ্ন জঙ্গলটায়। এই জঙ্গলটার প্রতি ছোটবেলা থেকেই কিরকম একটা আকর্ষণ অনুভব করেছে কাঁকনমালা, যেন একই সুতোয় বেঁধে রয়েছে তারা। যখন সে ছোট ছিল, বাড়ির বয়স্ক বয়োজ্যেষ্ঠদের বারে বারে প্রশ্ন করত, আচ্ছা, খালের ধারের ওই জঙ্গলটায় কি আছে গো? কেন ওখানে আমাদের কেউ যায় না? যতবার সে এই প্রশ্ন করত, বারে বারে সে একই উত্তর পেত, ওই জঙ্গলে যেতে নেই কাকন, ওই জায়গা ভালো নয়, ওখানে অপদেবতার বাস। দিনের বেলাও লোকে ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে ভয় পায়। অপদেবতা? সেটা কি? উত্তর আসত, অপদেবতা এক ধরনের প্রেত কাকন, যাকে ধরে তার মৃত্যু অবধারিত হয়ে যায়। এক ধরনের পিশাচ ওরা, শরীর খাবলে খাবলে খুলে নেয় মানুষের মাংস, তারপর হৃৎপিণ্ডে রক্ত পান করে তারা।
ওই এলাকা জিতু ডাকাতের এলাকা। ওই এলাকায় না তখন কেউ জিত আর না এখন কেউ যায়। আর কখনো নাম করবে না ওই এলাকার জঙ্গলে, কেমন? কাকুরমালা এসব গল্প শুনে ভয় জড়সড় হয়েছে তো। এক নিঃশ্বাসে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে তার আঁচলের তলায় মুখ লুকিয়ে দিত সে। কিন্তু কাকুরমালা এখন বড় হয়েছে, তার বয়স সামনের মাসে 14 বছর হবে। সে এখন আর ওই জঙ্গলকে ভয় পায় না। ছেলেবেলার সেই অপদেবতার কথাকে আর মাথায় আনেও না কাকুরমালা। সেই ঘোড়া ছুটোতে ছুটোতে অনেকটা দূরে চলে এসেছে। আকাশে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। পাখিরা ফিরে যেতে শুরু করেছে তাদের নিজের বাসস্থানে। আরো কিছুটা সময় পর সে উপস্থিত হলো একটা খালের সামনে। ছোটবেলায় সে শুনেছে এই খালের থেকেই নাকি চিতুর ডাকাতের এলাকা শুরু। লোকে এই দিকটাতে এলেও এই খাল পেরোতে চায় না। সামনের দিকে তাকিয়ে দেখলো কাকুরমালা, এইখান থেকে আর কিছুটা গেলেই অরণ্যের শুরু। যত দূর চোখ যায় সেই অরণ্য একটার পর একটা ধাঁধার মতো একে অপরের সাথে জড়িত হয়ে চলে গেছে এই অঞ্চলের অভ্যন্তর দিকে। এই অরণ্যের শুরু তো হয়েছে, এর শেষ কোথায় তা কেউ জানে না। এক নাগারে ঠাকুরমশাইয়ের গল্পটা শুনে যাচ্ছিলাম আমি। এমন সময় সামনে দিয়ে একটি লোক চা বিক্রি করতে করতে যাচ্ছিল। আমি তাকে দাঁড় করিয়ে 2 কাপ চায়ের অর্ডার দিই। মাটির ভাঁড়ে 2 কাপ চা দেওয়ার পর আমি টাকাটা মিটিয়ে একটি কাপ ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিই। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আবারও বলতে শুরু করেন, নদীর চড়ায় পড়ে থাকা লাশের হাত পাগুলো ক্রমশ জড়িয়ে গিয়েছিল পানা লতা গুল্মগুলোর সাথে। অনেক কষ্টে সেগুলোকে ছাড়িয়ে লাশটাকে ডাঙায় তুললি। একজন সাধারণ মানুষের যা ওজন হয় তার চেয়ে অনেক গুণ বেশি ভারী হয়ে গেছিল লাশটা। তাই সেটাকে তুলতে বেশ খানিকটা কসরতই করতে হয়েছিল আমাকে। লাশটাকে ডাঙায় তুলে আপাত মস্তক দেখলাম একবার। বছর 30-35-এর এক যুবকের লাশ ওটা। কালো ছিপছিপে গড়নের লোকটি হলেও সমগ্র শরীরটা এত পরিমাণে জলে থাকার কারণে গায়ের চামড়ার রং সাদার মতো ফ্যাকাশে হয়ে গেছে। দেখে যতদূর বুঝলাম সপ্তাহখানেকের মধ্যেই মারা গেছে লোকটা। জলের স্রোতেই সে ভেসে এসে এই পানাগুলোর থানটাতে আটকে পড়েছে। মৃত ব্যক্তিটির সমগ্র শরীর জুড়ে কিছু কিছু জায়গায় ক্ষতের দাগ। যতটা সম্ভব বোধ হয় জলের পোকামাকড় এবং মাছেরা বা কিছু পাখি ঠুকরে ঠুকরে খেয়েছে লোকটার শরীরের অংশগুলো। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় আরও একটা চুমুক দিয়ে বললেন, কদিন ধরেই মনটা সব সাধনা করব বলে ডাকছিল। অনেকদিন হলো আমার ইষ্টদেবী মধুমতি দেবীর সাধন প্রক্রিয়া শুরু করা হয়নি। সেই কবে বীরভূমের শালবনের জঙ্গলে মধুমতি দেবীর সাধনা করেছি, তার দর্শন লাভ করেছি, তার সান্নিধ্য পেয়েছি, কিন্তু তারপর থেকে আর সে সাধনা করতে বসিনি। আসলে কি জানো তো, লাশ পাওয়া অত সহজ ব্যাপার নয়। আবার লাশ পেলেও তার মধ্যে মাঙ্গলিক অমাঙ্গলিক অনেক ব্যাপার থাকে। তারপর তা শুদ্ধিকরণ করতে হয়। মধুমতি দেবীর সাধনা করার জন্য অনেক পরিষ্কার পরিশুদ্ধ হতে হয়। দেবী মধুমতি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় একদম পছন্দ করেন না। যদি কোনো সাধক এ কাজ করে বসে তবে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। যেই লাশটি সেদিন আমি জলের থেকে পেয়েছিলাম সেই লাশটির মধ্যে ইন্দ্রযোগ ছিল। ইন্দ্রযোগ হলো এমন একটা যোগ যার দ্বারা কাজ করলে সমস্ত কাজ শুভ হয়, এতে ফলও ভালো হয়। অনেক কষ্টে সৃষ্টে সেদিন ওই লাশটিকে টেনে টেনে আমি নিয়ে গিয়েছিলাম বনের মধ্যে, আমার থাকার জায়গার উক্ত স্থানে। প্রসঙ্গত বলে রাখি, সব সাধনা করার আগে লাশটিকে স্নান করিয়ে শুদ্ধ করতে হয়। তারপর তাতে সিঁদুর, তেল, ঘি ও সুগন্ধি আতর মিশিয়ে তাকে স্নেহভঞ্জন করতে হয়।
তারপর সঠিক নির্ঘণ্ট দেখে অমাবস্যার রাতে বট বা অশ্বত্থ গাছের নিচে বসে সব সাধনা করতে হয়। নদীতে স্নান সেরে যখন উঠব তখন দেখি নৌকো করে এদিকেই আসছে হারান মাঝি। আমাকে দেখে সে বলে উঠল, আরে ঠাকুর মশাই যে, আমাকে পেন নাম নেবেন? আমি তাকে দেখে বলে উঠলাম, ভালোই হলো, এই তো হারান এসে গেছে। বলছি ভাই, আমার একটা সাহায্য করতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, কেন নয়। আপনি শুধু বলেন একবার কি সাহায্য, আমাকে ঝটপট কইরা দেব। হারান মাঝি আমার উদ্দেশ্যে কথা বলে উঠল, বলছি ভাইয়া, এখান থেকে বাজার কত দূরে বলতে পারো? সে পথ গো ঠাকুর মশাই, অনেক দূর। আপনি নেবেন কি ঠাকুর মশাই? আমি তাকে সব সাধনার ঘটনাটা বললাম। তারপরে বললাম, আসলে এই সব সাধনার জন্যই কিছু তেল, সিঁদুর ইত্যাদি রকমের দ্রব্যাদির প্রয়োজন। ধারে কাছে কোথাও দোকান নেই, যদি আজকের মধ্যে পাওয়া যায় তো বড় ভালো হয়। আজ একটা শুভ যোগ রয়েছে। আছে ঠাকুর মশাই, এখান থেকে আধা ঘন্টা মতো সময় লাগে ওখানে যেতে। এখান থেকে কিছুটা দূরেই একটা ঘাট রয়েছে, ওই ঘাটেরই কাছে একটা দোকান আছে। ওখানে গেলে আপনি এসব পেয়ে যাবেন। আপনি যদি বলেন তো ঠাকুর মশাই, এখনই যেতে পারি। আহা, তুমি একা নয়, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, বেশ ঠাকুর মশাই, তাহলে চলুন। হারান মাঝি উত্তরে বলল। আমি নৌকায় উঠে বসলাম। দাঁড় বাইতে থাকলো হারান মাঝি। আকাশটা তখন ধীরে ধীরে ভার হয়ে আসছে। একগুচ্ছ ঘন কালো মেঘ সারা আকাশে ভিড় করে এসেছে। আকাশের বুক চিরে বিদ্যুৎ খেলে যাচ্ছে বারে বারে, এক্ষুনি যেন বৃষ্টি নামবে। আমি হারান মাঝির উদ্দেশ্যে বলে উঠলাম, যা মেঘ করেছে হারান, তাদের বৃষ্টি নামার পরিলক্ষণ অনিবার্য। ঠাকুর মশাই, আপনি সইয়ের তলায় ঢুইকে বসুন শিগগিরি, যখন তখন বাস পড়তে পারে। আমাকে তাড়াতাড়ি দাঁড়াবার চেষ্টা করছি। আমি নৌকার ছইয়ের মধ্যে গিয়ে ঢুকে বসলাম। নৌকো এভাবেই মিনিট কুড়িকের মধ্যেই একটা ঘাট সংলগ্ন জায়গায় এসে দাঁড়াল। আমি নেমে গেলাম। হারান মাঝি চেঁচিয়ে বলে উঠল, ঠাকুর মশাই, আমি এই হেনে রইলুম। আপনার জিনিসপত্র কেনা হয়ে গেলে চলে আসবেন, বেশি সন্ধে করবেন না। মেঘের যা অবস্থা, না হলে আবার যেতি সমস্যা হবে। আমি তার উত্তরে সম্মতি জানিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোকানের কাছে গেলাম। মাটি দিয়ে লেপন করা একটা দোকান, উপরে খড় ছাওয়া। দোকানের ভিতরে একটি বেঁটে ধরনের লোক বসে রয়েছে। তারই থেকে আমার উপযুক্ত দ্রব্যাদি কিনে আবার নৌকায় উঠলাম। নৌকায় ওঠা মাত্রই একবার মেঘ ডেকে ওঠার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নামল। আবার নৌকা দাঁড় করালো হারান মাঝি। বৃষ্টির বেগ ধীরে ধীরে খুব বাড়তে শুরু করলো। আমরা দ্রুত সিঁড়ি দিয়ে উঠে একটা বাঁশের খুঁটি আর ত্রিপল দিয়ে ছাওয়া একটা দোকানের পার্শ্ববর্তী জায়গায় গিয়ে দাঁড়ালাম। হারান মাঝি বলে উঠল, ঠাকুর মশাই, এ যা বৃষ্টি নামলো তা তো ঘন্টা খানিকের আগে সারবে না দেখছি। আমি বলে উঠলাম, সেই তো দেখছি হারান, বেকার বেকার তোমায় আমি হারানি করলাম। আগে কি যে বলেন ঠাকুর মশাই, আমাকে যদি কোনো মাইন্সের এতটুকু সেবাই না করতে পারি, তাইলে আর কইলাম কি। বড় ভালো লোক তুমি হারান, তোমার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে। এই সরলতাটাকে যেন কখনো হারিয়ে যেতে দিও না। আমি হারানের উদ্দেশ্যে বলে উঠলাম। হঠাৎ সেই সময় আমার মনে পড়ে গেল জঙ্গলে ফেলে আসা লাশটার কথা। লাশটাকে তো কিছু দিয়ে ঢেকেও আসেনি। আদৌ কি ঠিক রয়েছে লাশটা? কোনো শিয়াল কুকুরে টেনে নিয়ে গেল না তো? তাহলে যে এত সব পরিশ্রম, এত সব খাটনি সবই তো পণ্ড হয়ে যাবে। কে জানে কেমন রয়েছে সেই লাশটা। ধীরে ধীরে খালের উপরের বাঁশের তৈরি সাঁকোটার উপর দিয়ে ঘোড়া নিয়ে যায় কাঁকনমালা। তারপর আবারও তীরের বেগে ছোটাতে থাকে তার ঘোড়াটি। এইবার অরণ্যের সামনে এসে উপস্থিত হয় কাঁকনমালা। ধীরে ধীরে প্রবেশ করতে থাকে সে সেই গহীন অরণ্যের ভেতর। ঘোড়ার লাগাম টেনে ঘোড়ার বেগ লঘু করে সে। তারপর একটা জায়গায় দাঁড়িয়ে উপর দিকে মাথা করে
একবার গোল করে ঘুরিয়ে নেয় সে তার চোখটা, তারপর সামনের দিকে তাকিয়ে ঘোড়ার লাগাম টেনে আস্তে আস্তে অরণ্যের ভিতরে এগোতে শুরু করে সে। বড় চেনা চেনা লাগছে তার এই সমগ্র অরণ্যটিকে, যেন সে আগেও বহুবার এসেছে এই অরণ্যে। এই অরণ্যের প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি গাছেরা কেন জানি না তার বড় চেনা। বনের মধ্যে নানান ধরনের পাখি ডেকে উঠেছে, বড় চেনা চেনা লাগছে এই সমগ্র অরণ্যটিকে তার, যেন সে আগেও বহুবার এসেছে এই অরণ্যে। এই অরণ্যের প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি গাছেরা তার যেন বড় চেনা। বনের মধ্যে নানান ধরনের পাখি ডেকে উঠছে, সেসব কি জাতের পাখি তাদের চেনে না কাকনমালা, কিন্তু তাদের এই সুরের কুহুতান বড় ভালো লাগছে কাকনমালা। ধীরে ধীরে সেই অরণ্যের আরো ভিতরে ঢুকতে শুরু করে সে। এগোতে এগোতে হঠাৎ একটা বট গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে কাকনমালা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই গাছটার দিকে। এই গাছটা বহু বছরের পুরনো। গাছের কাণ্ড বেয়ে ঝুরি নেমে সেটা ক্রমশ মাটি ছুঁয়েছে। গাছের ডালগুলোতে নানান ধরনের পাখির বাসা রয়েছে। একটা পেঁচা ডেকে উঠছে বারে বারে। বিকেলের আলো পড়ে এসেছে। এতক্ষণ পরে খেয়াল করে কাকনমালা, বিকেলের আলো পড়ে আসার সাথে সাথে আকাশটা পুরোপুরি কালো মেঘে ছেয়ে গেছে। মেঘের একটা করাল গর্জনে তার চটক ভাঙে। তার কেমন যেন একটু ভয় ভয় করতে শুরু করেছে। এইবার তার মনে হলো তার আরো আগে ফিরে যাওয়া উচিত ছিল। বড় দেরি করে ফেলেছে সে। এই গভীর অরণ্যের মধ্যে যদি সে পথ চিনতে না পারে, তবে ঘোড়াটাকে ঘুরিয়ে বাড়ির পথে যেতে রওনা হবে কাকনমালা। ঠিক এমন সময় একটা ঘড়ঘড়ে আওয়াজে কাকনমালার সারা শরীরে বিদ্যুৎ বেগে হিমেল স্রোত খেলে যায়। কাকনমালা, কে যেন তার নাম ধরে ডাকছে। কাকনমালা। সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো কাকনমালা, কিন্তু পিছন ফিরে তাকাতেই কাকনমালা সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। গলা দিয়ে ঢোক গিলতে গিয়েও পারল না সে। কাকনমালা। সে দেখল বটগাছের একটা কাণ্ডের উপর একটা লোক ফাঁসির দড়িতে ঝুলছে। ক্রমশ রক্তচক্ষু তার ভাঁটার মতো জ্বলছে। পাগুলো সম্পূর্ণ নিস্তেজমান। হাতগুলো নাড়িয়ে সে ডেকে চলেছে তাকে, কাকনমালা। কাকনমালার সারা শরীর ঘামে ভিজে যায়। মুখ দিয়ে একটিও শব্দ বের করতে পারে না সে। এরপর হঠাৎ সেই বটগাছে ফাঁসিতে ঝুলন্ত ব্যক্তিটা হাসতে শুরু করে। কাকনমালা। কাকনমালার ধীরে ধীরে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে শুরু করে। মাথাটা টালমাটাল হয়ে আসে তার। ধক করে সে ঘোড়া থেকে উল্টে পড়ে যায় মাটিতে। জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে সেই অরণ্যের ভিতরে। বৃষ্টি থামলো আরো ঘন্টা দেড়েক পর। আমরা ধীরে ধীরে নৌকায় গিয়ে বসলাম। এখন আকাশে আর কোনো মেঘ নেই। বৃষ্টি থামার পর একটা সোঁদা গন্ধ চারিদিকে ম করছে। হারান মাঝি নৌকা ছাড়ল। নৌকর ছাইয়ের ওখানে একটা হ্যারিকেনের আলো নিভু নিভু ভাবে জ্বলছে। হারান মাঝির দাঁড় বইবার সাথে সাথে জলের কলকল আওয়াজে চারিদিকে একটা সুরের সৃষ্টি হয়েছে। নদীর পাড় থেকে ডেকে চলেছে ঝিঝি পোকা আর ব্যাঙেরা। আমি বলে উঠলাম, হারান, তোমার কাছে তামাক টামাক কিছু আছে? আইনকে ঠাকুর মশাই বিড়ি আছে, খাইবেননি? তাই দাও হারান। আগে ঠাকুর মশাই দেখুন, ওই সইয়ের ওইখানেতে একটা ছোট কাপড়ের ঝোলা আছে, ওতেই রয়েছে। হারান মাঝি কাপড়ের ঝোলাটা থেকে বিড়ির তারাটা বের করে তার সেখানে দুটো বিড়ি বের করে দেশলাই দিয়ে জ্বালিয়ে একটা হারানকে দিলাম। তারপর আমি বিড়িতে লম্বা টান মেরে বাতাসে ধোঁয়া উড়িয়ে বললাম, এখন সময় তাও কত হবে হারান? হারান মাঝি উত্তর দিল, ওই 8টা সোয়াইটটা হবে এখন ঠাকুর মশাই। আপনারে বড় দেরি হয়ে গেল বলুন। আরে না না, দেরি কোথায়, আজ এমনি রাতে আমি সাধনায় বসবো।
আমি বলে উঠলাম কথাটা। আরও মিনিট 15 কাটবার পর সেই নদীর চরে এসে ভিড়ে নৌকাটা। আমি নৌকা থেকে নেমে পড়ি। আজ তবে আসি ঠাকুরমশাই, কাল আবার দেখা হবে। আপনি বরং আমার এই হ্যারিকেনটা নিয়ে যান। পথে ঘাটে কোথায় কখন কীটায় সমস্যায় পড়িবেন। কিন্তু তুমি হারান, তুমি বাড়ি যাবে কি করে? আরে ঠাকুরমশাই, আমারে নিয়ে এত ব্যস্ত হইতে হইব না। আমাগো বাড়ি এই সামনেই, একদম নদীর চড়ায়। আমাগো থেকে ওই হ্যারিকেনটা আপনার বেশি প্রয়োজন। কথাগুলো বলতে বলতে হ্যারিকেনটা আমার হাতে তুলে দিল হারান মাঝি। এই লোকটার বড় উপকার করলে ভায়া, ঈশ্বর তোমার মঙ্গল করুন। হারান মাঝিকে বিদায় জানালাম আজকের মতো। সারা পথঘাট কাদায় পরিপূর্ণ হয়ে আছে। পা পাতলেই তার গোড়ালি পর্যন্ত ঢুকে যাচ্ছে কাদায়। বহু কষ্টে পথ দিয়ে হেঁটে আমি আমার থাকবার উক্ত স্থানটিতে গিয়ে পৌঁছালাম। কিন্তু সেখানে যেতেই আমি যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। ধক করে বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ড গোটা অবস্থায় যেন গলার মধ্যে এসে আটকে গেল। দেখলাম যে লাশটিকে আমি রেখে গিয়েছিলাম ওই গাছের নিচে, সেটা সেখানে নেই। মনে মনে ভাবলাম আমার তখনকার আন্দাজি ঠিক, বোধহয় শিয়াল কুকুরেই টেনে নিয়ে গেছে লাশটা। চারিদিকটা আরও একবার হ্যারিকেনের আলোয় পরিদর্শন করলাম। হঠাৎ গাটা যেন কেমন হালকা হয়ে এলো আমার। শিয়াল কুকুরে যদি এই লাশ টেনে নিয়ে যায় তবে এই বর্ষার কাদায় তো তাদের পায়ের ছাপ থাকবার কথা, কিন্তু কোথাও তো ছাপ কি, কাদার উপরে একটি পায়ের ছাপ নেই। শুধু সামনের ছোপের মতো জায়গায় কিছুটা অংশ জুড়ে পড়ে রয়েছে অসংখ্য হাড়গোড় আর চাপ চাপ রক্ত। কাকুনমালার একটা দুদুনিতে ঘোর কাটে। সে দেখে একটা পালকির ভিতরে হেলান দিয়ে আধমোড়া ভাবে শুয়ে রয়েছে সে। বাইরের কিছু লোক একটা সুর তুলে এগিয়ে নিয়ে চলেছে। সোজা হয়ে বসে কাকুনমালা। এইভাবে কোথায় চলেছে সে? কারা তাকে নিয়ে চলেছে? আর সে তো ছিল ওই অরণ্যের ভিতরে, তবে এখানে? অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কাকুনমালা। পালকির দরজার সামনে পর্দা সরিয়ে সে দেখে চারিদিকটা একেবারে অন্ধকারে ভরে গেছে। তার পোশাক আশাক আর শরীরটাও একেবারে ভিজে হয়ে রয়েছে। একটা বুনো গন্ধ দরজার দিকে পালকির ভিতরে ভেসে আসছে। এইবার সে বলে উঠল, কে? কারা তোমরা? আমায় নিয়ে কোথায় চলেছো? থামাও পালকি, থামাতে বলছি তো। পালকি থামল না, নিজের গতিতে এগোতে থাকলো। আবারও একবার সে ধমক দিয়ে বলে উঠল, কি হলো? কথা কানে যাচ্ছে না? থামাও পালকি, শীঘ্র থামাও। এইবার পালকি থাম। আজ্ঞে মা জননী, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? কাকনমালার চেনা কণ্ঠে তার সম্বিত ফিরল। এই লোকটিকে সে চেনে, তার বাবার একজন বিশ্বস্ত সেবায় তিনি। ছোট থেকে তাকে দেখছে, তার কোলে পিঠে করে কাকনমালা মানুষ হয়েছে। রামু জ্যাঠা, তুমি এখানে? কাকনমালা পালকির দরজা দিয়ে বাইরে বেরিয়ে কথাটি বলে উঠল, আজ্ঞে মা জননী, কর্তা ঠাকুর আমায় পাঠাইলেন। তুমি ঘরে নেই আর আস্তাবলের চেতকটি নেই দেখে ওনার প্রথমেই সন্দেহ হয়েছিল, ওই জন্যই আমারে পাঠাইলেন। আচ্ছা মা জননী, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে ওইখানে কি করছিলে? তোমার কি শরীর টরীর খারাপ করছে? তোমরা আমায় কোথায় পেলে রামু জেঠা? হ্যাঁ, আজ্ঞে মা জননী, তোমায় ওই জঙ্গলের মধ্যে থেকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেলাম। আমরা যতক্ষণে গেলাম দেখলাম বৃষ্টিতে তোমার সারা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। আচ্ছা মা জননী, তোমার সাথে কি কিছু হয়েছে? কাকনমালা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। তারপর একটু থেমে বলে উঠল, ভালো লাগছে না রামু জেঠা, বাড়ি চলো শিগগির, মাথাটা খুব ধরে আছে। আজ্ঞে আজ্ঞে মা জননী। কাকনমালা আবার গিয়ে বসলো পালকির ভিতরে। রামু জ্যাঠাও আর কথা বাড়ালেন না। পালকি কাঁধে তুলে হ্যারিকেনের আলোয় আবার লোকগুলি সেই সুর তুলে পথ চলতে লাগলো। পালকি যখন আবার মুর্শিদাবাদের জমিদার বাড়িতে ফিরল তখন রাত 10টা।
কাকন মালা পালকি থেকে নেমে যখন সদর দৌড় দিয়ে ভেতরে ঢুকলো, তখন দেখলো সবার মুখ ভার। কাকন মালা কিছু বুঝে উঠতে পারল না। তার মা হঠাৎ কাঁদতে কাঁদতে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। ওরে কাকন রে, আমাদের সকলের কপাল পুড়ল, তোর কপাল পুড়ল, আনে আনে। কাকনমালা তার মার কাঁধের বাহুস্তম্ভ ধরে তার মাকে সোজা করে দাঁড় করাল। কে মা? কি বলছো? কে নেই? তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস? কাকনমালার মা একভাবে কথাগুলো বলে চলে। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি কি বলছো বলো? কি নেই? কে নেই? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। জামাই বাবা নেই রে মা, নেই। নেই মানে? কি হয়েছে? কি হয়েছে ওনার? কাকনমালার গলার স্বরে একটা কান্নার ছাপ লক্ষ্য করা যায়। জামাই বাবা আজ কিছুক্ষণ আগেই খবর পেলাম খুন হয়েছে। কারা যেন ঘাটটা মোটকে চোখ উপড়ে নিয়ে গেছে। জীব উল্টো হয়ে বাড়ির আম গাছটার সামনে পড়েছিল সে। কেঁদে মুচড়ে পড়তে পড়তে কথাগুলো বলে চলে কাকনমালার মা। না না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। দম ফাটা চিৎকারে গলা শিরা ফুলে ওঠে কাকনমালার। চোখ দিয়ে ঝরে পড়ে অসম্ভব বেদনার কান্না। যে মানুষটি মারা গেছে সে মানুষটি কাকনমালার হবু স্বামী কৃষ্ণনাথ ঘোষ। সামনে বিয়ে ঠিক হয়েছে তাদের, কিন্তু এ কি হয়ে গেল কাকনমালার জীবনে? কেন করলো ঈশ্বর তার সঙ্গে এমন? কি দোষ তার? ভাবতে ভাবতে কাকনমালার শরীরটা টালমাতাল হয়ে যায়। আর যেন দাঁড়িয়ে থাকতে পারে না সে, ঠাঁই খুঁজে পায় না। এত বড় একটা ধাক্কা সামলানো কি আদৌ সহজ? কি হবে তার পরবর্তী জীবনে? ধীরে ধীরে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে শুরু করে কাকনমালার। সঙ্গে সঙ্গে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। সেদিন আর ওই লাশটাকে নিয়ে বেশি কিছু অনুশোচনা করলাম না। ভাবলাম হয়তো আমি ওই স্থানে না থাকতেই বৃষ্টি আসার আগেই কোনো শিয়াল কুকুর ওই লাশ টেনে নিয়ে গিয়ে ঝোপটার ওখানে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। অগত্যা সেদিন আমার আর সব সাধনা করা হলো না। রাতের বেলায় গাছটার সামনে জায়গাটায় ধুনি জেলে নৌকো করে কিনে আনা সাধনার সামগ্রীগুলোকে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লাম। রাত তখন অনেক গভীর। হঠাৎ দেখলাম উক্ত সারা অঞ্চল একটা ফুলের মিষ্টি গন্ধে ভরে গেছে। নূপুরের রিন রিনের আওয়াজ তুলে কে যেন একটা সুরেলা কণ্ঠে গান গেয়ে চলেছে। তারপর হঠাৎ চারিদিকটা আলোয় ভরে এলো। আলোর মধ্য দিয়ে এক শালঙ্করা নারী মূর্তি মুখ ভেসে উঠল ধীরে ধীরে। তিনি বলে উঠলেন, বাছা, শুনতে পাচ্ছিস? আমি তো চিত্তেশ্বরী মা রে। ভাগীরথীর তীরবর্তী পূর্ব প্রান্তে শিরীষ গাছের নিচে আমি বহু বছর অযত্নে অপূজিত অবস্থায় দিন যাপন করছি। শীঘ্রই আমায় উদ্ধার কর প্রদ্যুম্ন। আমায় প্রতিষ্ঠা করে আমার পুজোর ব্যবস্থা কর। আমি যে আর পারছি না রে থাকতে, দম বন্ধ হয়ে আসছে আমার। শেষের কথাগুলো হাঁপানি স্বরে বলতে বলতে ধীরে ধীরে আলোর বেগ কমে আসে। মিলিয়ে যেতে থাকে সেই শালঙ্কারা নারী মূর্তির মুখ। সারা দেহ ঘামে ভিজে গেছে, চোখ দিয়ে বয়ে চলেছে অশ্রুধারার জল। নিজের অজান্তেই হাত দুটো বুকের কাছে উঠে এসে জড়ো হয়ে গেল আমার। মা, মা রে, আমায় কি সংকেত দিলি রে মা? কি স্বপ্ন দেখালি? আমি কালই যাব তোর মূর্তি উদ্ধার করতে। আর তোকে ওইভাবে একা একা দম বন্ধ হয়ে পড়ে থাকতে আমি দেব না রে মা। আমি পুজো করব তোর, আমি করব পুজো তোর। কান্নার স্বরে শেষের কথাগুলো বলে চলি আমি।
পরদিন সকালেই গেলাম ভগীরথী নদীর তীরের ওই চড়ার জায়গাটায়। বেশ কিছুক্ষণ পর দেখলাম হারান মাঝি নৌকার দাঁড় বাইতে বাইতে এদিকেই আসছে। সে সামনে আসতেই আমি বলে উঠলাম, হারান, আজ আমাদের বড় একটা কাজ করতে হবে। হারান, তুমি শীঘ্র শীঘ্র তোমার চেনা চেনা মাঝি মাল্লাদের নিয়ে এসো। হারান মাঝি প্রথমে কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ ধরে ভেবাচাকার মতো আমার দিকে তাকিয়ে থাকার পর বলে উঠল, আগে ঠাকুর মশাই, সে না হয় লিয়ে আইসি, কিন্তু হইছে কি, আপনি রে এত উতলা লাগি কেন? কিছু কি হইছে ঠাকুর মশাই? আমি হারানকে গত রাত্রে দেবী মায়ের স্বপ্নাদেশ পাওয়ার ঘটনাটা খুলে বললাম। কি বলেন ঠাকুর মশাই? হ্যাঁ হারান, এখনো তো অবাক হবার ঢের বাকি। তুমি শীঘ্রই যাও, আগে মাঝি মাল্লাদের নিয়ে এসো। এই কাজ আমরা একত্রে ছাড়া আর করা সম্ভব নয়। আইসা ঠাকুর মশাই, দেবী মাতার নাম বলেননি? এই মুহূর্তে মনে পড়ছে না, বলেছিলেন তিনি, কিন্তু এই আবেগের বশে কথাটা সম্পূর্ণ করলাম না। আইসা ঠিক আছে ঠাকুর মশাই, আমি যাচ্ছি। 1 ঘন্টা মতো অপেক্ষা করবার পর হারান মাঝি ফিরে এলো, আর তার সাথে এলো আরও জনা 5 লোক। তাদের সকলের মুখে কেমন একটা উদ্বেগের ছাপ। সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে দেবী মায়ের মূর্তি দেখবার। আমরা সকলে মিলে গেলাম বনের ভিতরে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অরণ্যের পূর্ব কোণের একটা শিরীষ গাছের মাটির নিচ থেকে একটা ধুলো কাদা মাখা নিমকাঠের 7-8 ফুটের দেবী মূর্তি উদ্ধার হলো। ভালো করে দেখলাম মূর্তিটাকে। মূর্তিটা দশভুজা, অনেকটা দেবী দুর্গার মতো দেখতে, কিন্তু পার্থক্য আছে অনেকটাই। মূর্তিটার সামনে 2টি হাত আকারে বড়, পিছনের হাতগুলি অপেক্ষাকৃত ছোট। তার বাম পদের নিচে অবস্থান করছে একটা অসুর। দেবী মায়ের হাতের ত্রিশূলের অগ্রপ্রান্ত বিদ্ধ করেছে অসুরের বুক, এবং ডান পদের সামনে একটি সিংহ ম্রিয়মাণ। তার মুখটা দেখতে অনেকটা ঘটকের ন্যায়, আর তারও বাঁ পাশে রয়েছে একটা বাঘের মূর্তি। আমি যখন দেবী মায়ের এই মূর্তি পরিদর্শন করছিলাম, হঠাৎ তখন হারান মাঝি একটা চাপা গোয়ানির শব্দ করল। ওরে বাবা রে! তার গোয়ানির শব্দ পেয়ে আমার সব্বিত ফিরল। পিছন ফিরতে দেখলাম জনা 5 আসা মাঝির মধ্যে থেকে মাত্র 2 জন অবশিষ্ট রয়েছে। বাকি 2 জন তখনও ছুটে চলেছে এই বনের থেকে বেরিয়ে যাবে বলে। ঠাকুর মশাই, শিগগিরই ফেলে দিন ওই মূর্তিটারে, পলাই চলুন এখান থেকে। আমাকে সকলে মারা যাব, সকলে মারা যাব আমাকে। ওই দেবী অপদেবী, ওই দেবীর রক্ত ছাড়া আর কিছুই চায় না। কি বলছো কি হারান, কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? দেবী মা কাল আমার রাতে নিজে স্বপ্ন দিয়েছেন, আর তুমি বলছো এসব ফেলে চলে যেতে? হ্যাঁ ঠাকুর মশাই, ফেলে দিন ওই মূর্তিটারে। ওই মূর্তি সিতু ডাকাতের মূর্তি, তারও বংশ নিবংশ হইয়েছিল, আমাকে সকলের হবে। পালান ঠাকুর মশাই, শিগগিরই পালান, আমরা সব কয়টা মইরা যাব। পাশের থেকে তখন ওই 3টি লোক তার সঙ্গে তান মেলাতে শুরু করেছে। ঠাকুর মশাই পালান, আমাকে কেউ বাঁচবো না ঠাকুর মশাই, আমাকে কেউ বাঁচবো না, পালান। সেতু ডাকাত তার বানানো এই মূর্তি স্পর্শ করলে আমাকে সবাইকে মেরে দেবে। কে চিতু ডাকাত? কি বলছো তোমরা এসব? কেন আমরা পালাবো এই মূর্তি ছেড়ে? কেন চিতু ডাকাত মারবে সবাইকে? আর দেবী মা কেন সকলের বলি চান? মা তো মাই হয়, মা কেন সন্তানের বলি চাইবেন? অনেক গভীর রাতে জ্ঞান ফেরে কাঁকন মারা। চোখ খুলে দেখে জমিদার পরিবারের সকলে তার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। বাবা মাকে ধমক দিয়ে বলে চলেছেন, হ্যাঁ, আরো দাও, আরো আশকারা দাও মেয়েকে। ওই করেই তো মাথায় তুলেছ। এই রাতের বেলায় একটা জমিদার বাড়ির মেয়েকে একা একা পাওয়া যায় ওই চিতু ডাকাতের জঙ্গলের সামনে। ছি, মান সম্মান কিচ্ছু রাখলো না সমাজের কাছে। ছি! ওদিকে মেয়ের বিয়ে ঠিক করলাম, আর জামাই বাবা খুন হলো। কি জানি কার যে অভিশাপে সব হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। জমিদার গিন্নি অর্থাৎ কাকন মালার মা তখনও ক্রমাগত কেঁদে চলেছে।
ফোপাতে ফোপাতে সে বলে ওঠে, ও অমন দ্বারা কথা বলবেন নে, কোত্থেকে যে কি হয়ে গেল জামাই বাবা। কথা শেষ করতে পারে না জমিদার গিন্নি। গলার শেষ কথাগুলো এসে কণ্ঠ নলিতেই আটকে যায়। ধীরে ধীরে উঠে বসতে যায় কাকনমালা। তার মা তাকে সেই অবস্থায় ধরতে যায়। কাকুন মা, পড়ে যাবি যে মা। জমিদার গিন্নি কাকনের গায়ে স্পর্শ করে বলে ওঠে এ কথা। ধীরে ধীরে কাকনের চোখের দিকে তাকায় জমিদার গিন্নি। তার চোখের দিকে তাকাতেই জমিদার গিন্নি চোখ আটকে যায় কাকনের চোখ দেখে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে কাকনেরকে ছেড়ে পিছু হটে আসেন তিনি। শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায় জমিদার গিন্নি। কাকনওয়ালার চোখ লাল টকটক করছে। সমস্ত রক্ত এসে যেন জমাট বেঁধে গেছে কাকনের মালার চোখে। ক্রমশ লাল চোখ ভাঁটার মতো জ্বলছে। চোখের রক্ত এতটাই গোটা চোখটাকে গ্রাস করে আছে যে চোখের মধ্যস্থ কালো রঙের মণি ঢাকা পড়ে গেছে তাতে। সবার লক্ষ্য শুধু তার ওই চোখটার দিকেই। ঢোক গিলতে শুরু করে জমিদার গিন্নি। ঠিক তখনই কাকনমালা একটা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে শিখে, বহু বছর খাইনি রে, খেতে দে। কাকনমালার গলা শুনে ঘরের মধ্যে থাকা সমস্ত লোক ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। জমিদার গিন্নি কাঁদতে কাঁদতে বলে ওঠে, এ আমার মেয়ের কি হলো? ওগো ওগো, আমার মেয়ের কি হলো? ও এরকম করছে কেন? জমিদার মনোহর ঘোষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাকনমালার আচরণের দিকে। কাকনমালা আবার সেই পুরুষালী কণ্ঠে জমিদার গিন্নির উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো? শুনতে পাচ্ছিস না তুই? খেতে দে আমায়, খেতে দে বলছি। দিচ্ছি দিচ্ছি, আমি 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 এক্ষুনি দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নি দরজা খুলে খাবার আনতে চলে যায়। কাকনমালা ছটফট করতে শুরু করে বিছানার উপর। বিছানার চাদর বালিশ মুচড়ে ছিঁড়ে অসম্ভব রকম গোয়াতে থাকে সে। জমিদার মনোহর ঘোষের উদ্দেশ্যে বলতে থাকে সে, মরবি, সব কথা মরবি তোরা। তোদের বংশ নির্বংশ হবে। তোদের বাড়িতে একটা করে গাছ জন্মাবে, সেটাই রোজ একটা করে ফল হবে। ওই ফল তোরা খাবি, আর রোজ একজন করে ওই গাছে গলায় দড়ি দিয়ে মরবি। তোরা কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। জমিদার মনোহর ঘোষ মেয়ে কাকনমালার এসব কথা শুনে ভয় পেতে শুরু করে। এ কি কাকন মা, তুই কি বলছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? কেন এমন করছিস মা? জমিদার মনোহর ঘোষের গলার কান্না সুস্পষ্ট হয়। কেন এমন করছে? হ্যাঁ, কেন এমন করছে? সেটা তুই খুব ভালো করেই জানিস। বল বল, কেন কেন আমায় ওভাবে মেরেছিলি? বল বল। ভুতুড়ে নারী কণ্ঠে কথাগুলো বলে চলে কাকনমালা। মা, কে মেরেছে তোরে? হ্যাঁ, তোকে কে মেরেছে? কেন এসব বলছিস তুই মা? কি হয়েছে মা? ভগবান ভগবান। কথাগুলো শেষ করে না জমিদার মনোহর ঘোষ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তে থাকে মাটিতে। এমন সময় দরজা খুলে ভেতরে আসে জমিদার গিন্নি। নিয়ে এসেছিস খাবার? দে 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 দে, শিগগির ওটা দে দে। হাতের থালাটা জমিদার গিন্নির থেকে কেড়ে নেয় কাকনমালা। বিছানার মধ্যে অসম্ভব ভাবে দুটো হাতে করে ছড়িয়ে ছিটিয়ে পরিষ্কার ভাবে খেতে থাকে কাকনমালা। এক নিঃশ্বাসে হাঁপাতে হাঁপাতে খেতে খেতে বলে, কতদিন খাইনি। কথাগুলো বলা শেষ করে আবার গোগ্রাসে খাবারগুলো গিলতে থাকে সে। একটু থেমে সে আবার বলে ওঠে, যা যা, আরো খাবার নিয়ে আয়, আরো নিয়ে আয়, আরো খাবো, আরো খাবো। আবার কিচ্ছু হয়, নিয়ে দে, কিচ্ছু না। মেয়ের এই কাণ্ড দেখে ভয় পেয়ে জমিদার মনোহর ঘোষ দরজা দিয়ে ছুটে বাইরে পালিয়ে যায়।
কিন্তু উক্ত সকলের পা যেন মাটির সঙ্গে এঁটে যায়। ভয় পেয়ে ঘরের কোণে গুটিসুটি মেরে বসে থাকে তারা। কারোর মুখ দিয়ে একটি কথাও বেরোচ্ছে না। তারা কেবলই দেখে চলেছে কাঁকরমালার এই পিশাচ রূপ। ভয়ে থরথর করে কেঁপে চলেছে তারা। এমন সময় দরজা খুলে প্রবেশ করে কাঁকরমালার রামু জ্যাঠা। কি হয়েছে? কি হয়েছে মা জননী তোমার? কেন কেন এমন করছো তুমি? কেন? রামু জ্যাঠা এক নাগাড়ে ভয়ার্থ কণ্ঠে কথাগুলো বলে চলে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে কাঁকরমালা বিছানা থেকে উঠে টিপে ধরে রামু জ্যাঠার গলা। ধীরে ধীরে রামু জ্যাঠার কণ্ঠনালীর মধ্য দিয়ে বিদ্ধ করতে থাকে তার সুচালো নখের অগ্রপ্রান্ত। ছেড়ে দাও মা জননী, আমায় ছেড়ে দাও। রামু জ্যাঠার কণ্ঠ চাপা অবস্থাতেই কথাগুলো বলতে থাকে। সঙ্গে সঙ্গে সবাই মিলে উঠে গিয়ে কাঁকরমালাকে ধরে রামু জ্যাঠার গলা ছাড়াতে শুরু করে, কিন্তু তারা সকলেই বিফল হয়। হা হা শব্দে হাসতে শুরু করে কাঁকরমালা। যেন পিশাচ শক্তি পেয়েছে সে। তার বাহুবলের সঙ্গে পেরে উঠছে না কেউই। সকলে তাকে ছাড়ানোর চেষ্টা করে ছিটকে পড়ে গেল মাটিতে। কাঁকরমালা তার নখগুলো আরো ভেতরে ঢুকিয়ে দিতে শুরু করলো রামু জ্যাঠার গলায়। তুবড়ির বেগে চারিদিকে ছলকে পড়ছে রক্ত। কাঁকরমালার সারা হাত রক্তে লাল হয়ে গেছে। রামু জ্যাঠা তখনও কাঁতরে চলেছে। মুখ দিয়ে বেরিয়ে চলেছে তার অস্পষ্ট কিছু শব্দ, কিন্তু কাঁকরমালার ভয়ঙ্কর অট্টহাসির জন্য এই শব্দ ফিকে হয়ে আসছে। ছেড়ে দাও মা জননী, আমায় ছেড়ে দাও। ধীরে ধীরে চোখ উল্টে আসতে শুরু করে রামু জ্যাঠা। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। তারপর নিস্তেজ হয়ে আসে শরীরটা। কাঁকরমালা ধীরে ধীরে রামু জ্যাঠার গলা ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে ধক করে মাটিতে উল্টে পড়ে রামু জ্যাঠার গলাটা। অনেক কিছু বোঝাবার পর অবশেষে শান্ত হয় মাঝিদের দল। একটা ফাঁকা জায়গায় আমরা সকলে বসে এইসবই আলোচনা করে যাচ্ছিলাম। আমার ঠিক পাশেই রয়েছে মূর্তিটা। মনে মনে ভেবে চলেছিলাম, এই মূর্তি উদ্ধার তো হলো, কিন্তু এরা কেন বলে চলে এসব? যদি মূর্তিটাকে এদের সকলের বিরুদ্ধে গিয়ে আমি স্থাপনও করি, তবে পরশুর থেকে ভালো দিন আর একটিও হয় না। সেদিন মূর্তি স্থাপনের জন্য মহেন্দ্র যোগ রয়েছে। সেদিন যদি মূর্তি বা মন্দির স্থাপন করা যায়, তাহলে যেই অঞ্চলে সেই মূর্তি বা মন্দিরটি স্থাপন হচ্ছে সেই অঞ্চলের সকলেরই মঙ্গল হবে। কৃষিজ ফসলের প্রবণতা বাড়বে এবং খরার পরিমাণ ক্রমশ কমিয়ে আসবে সে অঞ্চল জুড়ে। ঠাকুর মশাই, আমাকে বাপ ঠাকুরদার মুখে একটা কথা খুব শুনছি এ তল্লাটকে ঘিরা। আপনারে এই জন্যই সাবধান করছিলাম বারে বারে। বাপ ঠাকুরদা বলতো এ তল্লাট তখন আরো গভীর ছিল। এখনকার মতো তখনও এ তল্লাটে কোনো মাইন্ডসেই ঘেঁষত না, কারণ এ জঙ্গলে আগে সিতু ডাইকাতের বাস ছিল। তার ভয়ে এ সকল এলাকার মানুষই ভয়ে কাঁপত। শোনা যায় আগে থাকি চিঠি দিয়া সে ডাইকাতি করিতে আসতো। একদিন রাত্রিরে সে শুইয়াছিল। হঠাৎ সেই সময়েই এই আপনার মতো দেবী মা তাইরও স্বপনে আইসে বলে ওঠে, চিত্তেশ্বর, যা বলি মন দিয়ে শোন। কল্ল অতি প্রভাতে গঙ্গার দক্ষিণমুখী ঘাটে গিয়ে দাঁড়ালে দেখবি একটা নিম কাঠ ভেসে আসবে। তুই সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করে আমার পুজো শুরু করবি। বহুকাল পরেও মানুষ আমাকে চিনবে চিতু ডাকাতের পূজিত চিত্তেশ্বরী দেবী নামে। এরপর দেবী মা বাতাসে মিলিয়ে যান। পরের দিন সিতু ডাকাত দেবী মায়ের কথা মতো গঙ্গার পাড়ে গিয়া দাঁড়াইতেই মস্ত একটা নিম কাঠ ভাইসা আইস্তা দেখে। সেইটা তুইলা সিতু ডাকাত এক প্রতিমা শিল্পীকে ডাইকা তৈরি করালেন এই দেবী মায়ের মূর্তি। শোনা যায়
জিতু ডাকাত ডাইকাতি কইতে যাইবার আগে এই দেবীর লগে ষোড়শ উপাসারে পূজা করিয়ে তবেই যাইত। দেবীর সামনেই থাকতই হাঁড়ি কাঠ। এই দেবী মা রক্ত পান করতেন, তাই দেবীর ভোগ স্বরূপ কখনো ছাগল বা কখনো মায়েশেরই বলি দিয়া তার কাইটা মাথা দিত দেবীরে। আর তাই পর একদিন। আর কথা বলতে পারে না হারান মাঝি। শেষের কথাগুলো বলতে গিয়ে হারান মাঝির গলা কান্নার স্বর কেঁপে যায়। হঠাৎই তখন কিছু লোক একটা পালকি নিয়ে এসে থামায় আমাদের সামনে। পালকি থামতেই একটি মাঝবয়সী লোক নেমে আসে তার ভিতর থেকে। আমি অগ্রপ্রান্তভাবে লোকটির পোশাক আশাক দেখে বুঝতে পারি লোকটি কোনো সম্ভ্রান্ত জমিদার বংশের। ধুতি আর একটা অসম্ভব সুন্দর বুটিকের কারুকার্য করা একটা ফতুয়া পরে রয়েছে সে। চোখে মুখে তার বিষণ্ণতা আর একটা কষ্টের ছাপ উঠে রয়েছে, চুল উস্কো খুস্কো। সে পালকি থেকে নেবেই আমার কাছে এসে হাত জোড় করে হাঁটু মুড়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলে উঠল, ঠাকুর মশাই রক্ষা করুন, রক্ষা করুন আমাকে, রক্ষা করুন আমাদের পরিবারকে। ঠাকুর মশাই, আমার মেয়েটা মরে যাবে আমার মেয়েটা। ঠাকুর মশাই রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন। আমি সঙ্গে সঙ্গে তার কাঁধ ধরে তাকে উঠে বসাই। আহা, আপনি করছেন কি? উঠে বসুন। কে আপনি? কি হয়েছে আপনার? মাঝবয়সী লোকটি উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে উত্তর দেয়, ঠাকুর মশাই, আমি মনোহর ঘোষ, এই মুর্শিদাবাদের জমিদার। ঠাকুর মশাই, গতকাল রাত থেকে আমার মেয়েটা। কথাটা যেন গলায় আটকে যায় তার। আমি তাকে আশ্বস্ত করে বলে উঠি, আহা, এত ভেঙে পড়বেন না, আমায় বলে বলুন তো সবটা, দেখি এর সুরাহা আমি করতে পারি নাকি। লোকটি আমায় অগ্রপ্রান্ত সমস্ত কিছু খুলে বলে। তার সমস্ত কথা শুনে আমার সেবারে একটা নতুন অভিজ্ঞতা হয়। বীরভূমে ভৈরব রাজের কাছে দীক্ষা নেওয়ার সময় এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম, কিন্তু সেদিন জমিদার মশাইয়ের মুখে এই গল্পটি শুনে প্রথমবার সেই ঘটনার অংশ হতে চলেছিলাম। ঠিক কি শুনেছিলেন আপনি? আমি প্রশ্ন করে উঠলাম। আরে রসো ভায়া, কথায় আছে সবুরে মেওয়া ফলে, একটা সিগারেট দাও দেখি রৌদ্র। হ্যাঁ, গল্প বলার আমেজটা আসছে ঠিক। ঠাকুর মশাই কথাটা বলে উঠলেন। জমিদার মশাইয়ের কথা শুনে আমার মুখ থেকে বেরোলো একটি শব্দ, কালপুরুষ। কালপুরুষ? কালপুরুষ কি ঠাকুর মশাই? জমিদার মশাই প্রশ্ন করে উঠলেন। আমি উত্তরে বললাম, আপনি আমাকে যা যা বললেন তাতে একটা কথা স্পষ্ট, আপনার কন্যা কালপুরুষ দ্বারা আক্রান্ত। কালপুরুষ হলো অগুচ্ছ তন্ত্র চর্চার এক অপদেবতা। কোনো ব্রাহ্মণ ব্যক্তি যদি মলমাসে, অর্থাৎ যে মাসে 2টি অমাবস্যা রয়েছে, এমন দিনে অপঘাতে মৃত্যুবরণ করে, তবে সে কালপুরুষে পরিণত হয়। আপনার কথা অনুযায়ী আপনার কন্যা শরীরেও তার চিহ্ন রয়েছে। আপনার কোনো শত্রু বা মিত্র যে কেউই হোক, হয়তোবা আপনার কন্যা শরীরে সেই কালপুরুষ চালন করেছে, অথবা সেই কালপুরুষের সাথে আপনার কন্যার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আর কাল কোনো না কোনো ক্রমে সেই কালপুরুষ মুক্তি লাভ করেছে, আর সেই কালপুরুষের মুক্তিতেই আপনার কন্যার প্রাণ যেতে বসেছে। জমিদার মনোহর ঘোষ হাত জোড় করে কাতর কণ্ঠে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, ঠাকুর মশাই, এর থেকে আমার মেয়ের কি কোনো মুক্তি নেই? গায়ের লোকজনদের কথা শুনে বড় আশায় বুক বেঁধে এসেছি আপনার কাছে। আপনি আমাকে রক্ষা করুন ঠাকুর মশাই। এই দুঃখের দিনে আমার মেয়েকে, আমার পরিবারকে আপনি রক্ষা করুন। বলতে বলতে আবারও কেঁদে ফেলেন জমিদার মনোহর ঘোষ। উপায় একটাই আছে জমিদার মশাই, তবে সে পথ বড়ই কঠিন। কি পথ ঠাকুর মশাই? আপনি বলুন। আপনি কুণ্ঠাবোধ করবেন না ঠাকুর মশাই। কি লাগবে আপনি বলুন আমাকে, আমি সব কিছুর জন্য ব্যবস্থা করে দেব। আপনি একবারটি বলুন ঠাকুর মশাই। প্রথমত আমাকে জানতে হবে কি সে কালপুরুষের প্রেত, কি চাইছে, কেন ধরেছে সে আপনার কন্যাকে। আজ রাতেই আমি সেই কালপুরুষের প্রেত আহ্বান মন্ত্র জপ করব।
তাকে ডাকবো নিজের কাছে, জানতে চাইবো তার মনের কি ইচ্ছে। আমাকে এই জঙ্গলের মধ্যে থেকেই সেই কার্য সম্পন্ন করতে হবে। আর দ্বিতীয়ত, আপনি যেমন করেই হোক 7টা শকুনের পালক, অপঘাতে মারা গেছে এমন একটি কালো বিড়ালের নখ আর 11টা যজ্ঞ ডুমুর প্রস্তুত করে রাখবেন। বাকি সমস্ত কিছু তন্ত্রের জিনিসপত্র আমি জোগাড় করে নেব। আগামীকাল গভীর রাতে আপনার গৃহের প্রাঙ্গণে আমি চক্রস্নাবী যজ্ঞ করব। এতে এতে কি আমার মেয়ের জীবন বেঁচে যাবে ঠাকুর মশাই? দেখুন জমিদার মশাই, মানুষের বেঁচে থাকা আমার হাতে নেই, সেসব নিয়ন্ত্রণ করেন স্বয়ং ঈশ্বর। আমি শুধু মানুষের চলার পথ যাতে সুগম হয়, সে যেন সুস্থ হয়ে ওঠে, এই কামনার দ্বারাই তার আয়ু যজ্ঞ করতে পারি। বাকি সব কিছুই স্বয়ং ঈশ্বরের হাতে। কিন্তু আমি আমার যথাযোগ্য চেষ্টা করব যাতে আপনার কন্যা সুস্থ হয়ে ওঠে। জমিদার মশাইয়ের উদ্দেশ্যে এসব কথা বলে আমি চলি। আমার কথা শেষ হওয়ার পর জমিদার মশাই আমার উদ্দেশ্যে আরও একবার প্রণাম জানিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করে। শুধু যাওয়ার সময় বলে যায়, ঠাকুর মশাই, আমি কালই আপনার জন্য পালকি পাঠিয়ে দেব, আর আপনার যজ্ঞের জন্য উক্ত দ্রব্যগুলো আমি জোগাড় করে নেব। আপনি উক্ত সময় আমার গৃহে এসে তাকে প্রেতমুক্ত করুন ঠাকুর মশাই, তাকে প্রেতমুক্ত করুন। কথাগুলো বলে পালকিতে চড়ে বসে জমিদার মশাই। শেষ কথাগুলো বলার সময়ও তার গলায় কম্পমান হয়ে ওঠে। এতটা বলে থামে ঠাকুর মশাই। তারপর আবারও একবার সিগারেটের লম্বা টান মেরে ধোঁয়া ছেড়ে বলে ওঠে, তারপর সেদিন বিকেলবেলা থাকতেই প্রয়োজনীয় তন্ত্র সামগ্রী কিনে এনে রাত্রেবেলায় স্নান সেরে একটা অশ্বত্থ গাছের নিচে বসে সামনে একটি ধুনি জ্বালালাম। সেই রাত অন্য রাতের থেকেও আরও বেশি গভীর বলে মনে হচ্ছিল। চারিদিকে তাকিয়ে দেখলাম সমগ্র অঞ্চল ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। শুধুমাত্র সামনে জ্বলা ধুনিটার পাশের কিছুটা অংশ আলোকিত হয়ে রয়েছে। ফটফট করে কাঠ ফাটার শব্দ ধুনির আগুন তখন পরিতৃপ্তিতে জ্বলে চলেছে। চারিদিকে ঝিঞ্জিরা ডাকছে, আর তার সাথেই সুর মিলিয়ে থেকে ডেকে উঠছে একটা কাল পেঁচা। আকাশ জুড়ে বারে বারেই খেলে যাচ্ছে এক টুকরো করে বিদ্যুতের ফুলকি। তারপর মাটিতে একটা প্রেত যন্ত্র আঁকলাম আমি। তাতে ধীরে ধীরে তিল, কিছুটা খই ও লাল সিঁদুর দিয়ে চারিদিকে স্থান বন্ধন করে দিল। দেহবন্ধন সেরে পর আবারও পড়ে চললাম প্রেত আহ্বান মন্ত্র। মন্ত্র পড়তে পড়তে ঘি এর আহুতি আরো একবার যখন দিতে গেলাম, তখন হঠাৎই কোথাও কিছু নেই, সব শান্ত, কিন্তু হুট করে এক মুহূর্তের জন্য আবহাওয়া পাল্টে গেল। কোথা থেকে একরাশ হাওয়া এসে সারা অঞ্চল কাঁপিয়ে দিতে শুরু করল। সামনের ধুনিতে জ্বলা আগুনের হলকা দুহাত মতো উপরে উঠে এল। হাওয়ার মধ্যে দুলে চলল সে নিজের মতো। তারপর হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে একটা ঘড়ঘড়ে আওয়াজে আমার সারা গা বেয়ে হিমের স্রোত নেমে গেল। কেন ডেকেছিস আমাকে? কেন ডেকেছিস? কি চাস তুই? কেন ডেকেছিস আমায়? একটা পুরুষালী ঘড়ঘড়ে কণ্ঠ কানের কাছে বেজে উঠল আমার। সেই এক মুহূর্তে আমার ঘাড়ের রোঁয়াগুলো দাঁড়িয়ে গেল। আমি তার উদ্দেশ্যে বলে উঠলাম, কে তুই পিশাচ? কেন ধরেছিস জমিদার মশাইয়ের কন্যাকে? কি চাস তুই ওই মেয়ের থেকে? হ্যাঁ, কে পাঠিয়েছে তোকে? বল। তোকে কেন বলবো সে কথা? আমি যা খুশি করব ওই মেয়ের সাথে। ওই মেয়ে আমার, আমার, শুধুই আমার। কোনো মানুষ কারো নিজের সম্পত্তি হতে পারে না পিশাচ। বল, কে তুই? কেন ধরেছিস তুই ওই মেয়েকে? কি পাপ করেছে ও? কে আমি? কে আমি? কথাগুলো বলতে বলতে হেসে চলে পিশাচটি। তারপরে বলে ওঠে, আমি চিতু, চিতু ডাকাত। এই তল্লাটেই থাকতাম আমি। আজ বহু বছর ধরে আমি বন্দী হয়েছিলাম ওই বট বৃক্ষে।
কিন্তু গতকাল আমি মুক্তি পেয়েছি। আমি মারবই ওই জমিদার মশাইকে। ও কি ভেবেছে ও তোর কাছে আশ্রয় নিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? না, সে তো আমি হতে দেব না। কালই ওকে মেরে প্রেতজনি প্রাপ্ত করব আমি। কেন বল, কেন মারতে চাস তুই জমিদার মশাইকে? কি ক্ষতি করেছেন উনি তোর? কি ক্ষতি করেছে? হ্যাঁ, কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আমি চিতো ডাকাত। আমার আসল নাম চিত্তেশ্বর রায়। আজ থেকে প্রায় 250 বছর আগের কথা। মুর্শিদাবাদে তখন রাজত্ব করছে নবাব সরফরাজ খান। গাঁয়ের সমস্ত লোক তার শোষণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই অতিরিক্ত মাত্রায় কর নিত গাঁয়ের মানুষদের কাছ থেকে। অনেক কায়িক পরিশ্রমে একটা মাত্র শুকনা রুটি দিয়ে বেগার খাটাতো অনেক সময় ধরে। আর কোনো ব্যক্তি যদি কর দেওয়ার অসুবিধা হওয়ার কারণে সেই শ্রম দিতে মানা করত, তাহলে তাদের বাড়ি ঘর সমেত ওই মানুষটিকে বন্দি করে পুড়িয়ে মারত নবাবের একমাত্র বিশ্বস্ত সেনাপতি চক্রপাণি দত্ত। এই মুর্শিদাবাদেরই একটা গরিব ব্রাহ্মণ ঘরের পুত্র ছিলাম আমি। যখন আমার বাপ মারা যায় তখন আমার বয়স 5 বছর। মা অনেক কষ্টে বাপের শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করেছিল। করবার পর মায়ের কাছে আর তেমন কিছুই বেঁচে ছিল না। ছিল শুধুমাত্র এই ভিটে মাটিটুকু। ঘরে যে গরুটা ছিল সেটাও ঋণে জর্জরিত হয়ে নবাবের সহচর নিয়ে গিয়েছিল। কিছুই বুঝতাম না আমি তখন। ব্রাহ্মণের ছেলে, পূজা পাঠ শিখতে হতোই। তাই বাবা বেঁচে থাকতে বয়স 5 হতেই আমাকে টোলে ভর্তি করে দিয়েছিল। সেখানে গিয়ে ব্রাহ্মণ মশাইদের কাছে নীতি শিক্ষা আর মন্ত্র উচ্চারণ শিখতাম। এমনই একদিন বিকেল বেলায় টোল থেকে বাড়ি ফিরছিলাম আমি। বাড়ির সামনে যেতেই দেখি কিছু লোক আর নবাবের সেনাপতি চক্রপাণি দত্ত আমাদের বাড়ির সামনে কোলাহল করছে। মনটা কেমন কুঁগে ওঠে আমার। মা কোথায়? মা ঠিক আছে তো? বাবা মারা যাওয়ার পর থেকে মাকে নিয়েই আমি থাকতাম। বড় ভালোবাসতাম আমি মাকে। কথাগুলো বলতে বলতে চিতু ডাকাতের গলাটা কেঁপে যায়। এরপর কাঁদতে শুরু করে সে। সেই সুরেই বলতে থাকে, কিন্তু সেদিন সেই মনের কুগাওয়াটাই সত্যি হয়ে গিয়েছিল। বাড়ির সামনে যেতেই দেখি আমার বাড়ি আর আমার বাড়ি নেই। তাও করে চলছে তা আগুনে। আমার যেন মাথায় খুন চড়ে যায়। সেনাপতি চক্রপাণি দত্তের কাছে গিয়ে বলতে থাকি, আমার মা কোথায়? কি দোষ করেছে আমার মা? কোথায় আমার মা? কান্নার সাথে কথাগুলো বলে চলে আমি। সঙ্গে সঙ্গে আমার বুকে সজোরে একটা ধাক্কা মেরে চক্রপাণি দত্ত আমাকে ঠেলে ফেলে দেয়। আমি ছিটকে পড়ি কয়েক হাত দূরে। সারা শরীর ধুলোয় মাখামাখি হয়ে যায় আমার। चक्रपाणी दत्त बोलते থাকে, साले बेईमान गरीबों के जाति, साले कर्ज के मामले में फंस जाएगा, कर नहीं देगा और वो मासूल मुझे गिनना होगा। अरे छोकरे तेरे माँ को जला दिया गया है, अगर और एक भी बात कहेगा ना तुझे भी आग में जला दूंगा, भाग जा साले। অনেক কষ্টে সেদিন ধুলো ঝেড়ে চোখের জল মুছে সিদ্ধান্ত নিয়েছিলাম এর বদলা আমি নেবই। এই চক্রপাণি দত্তের শেষ দেখে ছাড়ব। তারপর চলে আসি এইখানে। এই ভাগীরথী গঙ্গার দুই কোল তখন ভীষণ সাপদ সংকুল, ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন কাশীপুর আর চিতপুরের মধ্যবর্তী অঞ্চলের এই ঘন অরণ্য। এইখানেই বসবাস করতে লাগলাম। ধীরে ধীরে বড় হলাম। ওই গ্রামের আমারই মতন হতভাগা কজনকে নিয়ে গড়ে তুললাম আমার ডাকাত দল। আর তারপরই মা চিত্তেশ্বরীর দয়ায়
তার মূর্তি স্থাপন করি আমি। দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু মন থেকে আমরা চক্রপাণির উপরের ক্রোধের আগুন কখনোই নিভতে দিইনি। প্রায় গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জিনিসপত্র পয়সা করে লুট করে আমরা সেগুলো নিয়ে আসতাম। এমনই একদিন জমিদার বাড়ির অন্যতম বিশ্বস্ত সেনাপতি সেই চক্রপাণি দত্তের বাড়ি লুট করতে গেলাম আমরা। সেই দিনই ঠিক করেছিলাম আজই চক্রপাণিকে মেরে ফেলব, আজই হবে তার শেষ দিন। কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। সেদিন যখন তাদের বাড়ি যাই, সে বাড়িতে ছিল না। কিছু জিনিসপত্র লুট করেই তাই আমাদের ফিরে আসতে হয়। আমার পছন্দ হয়ে যায় তার মেয়েকে এক দেখাতেই। এরপর থেকেই শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। কখনো এই অরণ্যের গাছের আড়ালে, কখনো ভাগীরথী নদীর তীরের চড়ায় দেখা করতাম আমরা। বড় ভালো মেয়ে ছিল সে, আমায় বড় ভালোবাসত। তাকে আমি কথাও দিয়েছিলাম এই ডাকাতি করা আমি ছেড়ে দেব। কিন্তু হঠাৎ জানি না কোথা থেকে কিভাবে সবকিছু জেনে গেল চক্রপাণি দত্ত। আমাদের আক্রমণের কথা শুনে নিজেকে আড়ালে রাখতে শুরু করলো। হাজারোধিক সৈন্য সামন্তদের সাথে রাখতে শুরু করলো সে তাকে। আর একদিন অমাবস্যার রাতে হঠাৎই এই অরণ্যে অনেক সৈন্য সামন্তদের সাথে আমাদের উপর আক্রমণ চালালো সে। অসংখ্য গুলি বর্ষণ আর বারুদের আঘাতে ঝাঁঝরা হতে শুরু করলো একের পর এক ডাকাতের বুক। শেষ পর্যন্ত গিয়ে বেঁচে রইলাম আমি। আমাকে খুব কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল চক্রপাণি দত্ত। একটা বট গাছে দড়ি ঝুলিয়ে তাতে আমার গলায় ফাঁস দিয়ে মেরেছিল ওরা আমায়। আর তারপর ওই বট গাছটাকে আমার প্রেত যাতে ওদের কোনো ক্ষতি করতে না পারে তাই জন্য স্থান বন্ধন করে দিয়েছিল। শত শত বছর আমি অপেক্ষা করেছি কবে মুক্তি পাবো, কিন্তু আজ পেয়েছি। এবার আমি ওই জমিদারকে মারবই। আমি তাকে প্রশ্ন করি, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, কিন্তু এই চক্রপাণি দত্তের সাথে জমিদার মশাই বা তার কন্যার কি সম্বন্ধ? কেন মারতে চাও তুমি ওকে? চিতু ডাকাত ঘোলাটে কণ্ঠে হাসতে হাসতে বলে ওঠে, ওই চক্রপাণি দত্তই তো হলো এই জন্মের জমিদার মনোহর ঘোষ, আর তার মেয়ে কাঁকনমালাই হলো পূর্ব জন্মের আমার ভালোবাসার সখী কনকলতা। কিন্তু তুমি মুক্ত কিভাবে হলে? আমি মুক্ত সেদিনই হয়েছিলাম যেদিন কাঁকনমালা এই জঙ্গলে অস্ত্র নিয়ে আসে। আমাকে মেরে দেওয়ার পর যখন স্থান বন্ধন করা হয়, তখনই আমি চক্রপাণি দত্তকে বলেছিলাম, আপনাদের বংশের কোনো প্রজন্মের কোনো নারী যেন এই অরণ্যের মুখাবর্তী না হয়। যদি কোনো ক্রমে এখানে তাদের পদযুগল পড়ে, তবে এই প্রেত মুক্ত হয়ে কাল পুরুষ আকার ধারণ করবে। তখন একে ঠেকানো মুশকিলই নয়, অসম্ভব হয়ে পড়বে। তাই আজ আমি অমর, আমাকে বশীভূত করা অসম্ভব। কেউ বাঁচবে না, ওই জমিদার বংশের কেউ বাঁচবে না। আমি সব কটাকে মারব। আমি আর আমার কনক আগের জন্মে একসাথে থাকতে পারিনি তো কি হয়েছে? এই জন্মে কাকন রূপেই ও আমার সাথে থাকবে। মরবে, কালই জমিদার মরবে। উচ্চস্বরে হাসতে হাসতে একটা সময় পর সেই হাসি ফিকে হয়ে আসে, মিলিয়ে যায় সেই প্রেত বাতাসের মধ্যে কোনো এক স্থানে। সেদিনের রাতটা আমার কিভাবে কেটেছিল তা বলে বোঝানো সত্যিই সম্ভব নয় রুদ্র।
হয়তো আমি আমার এই কাহিনীর দ্বারা সেই ঘটনার কিছুটা আঁচ দিয়ে যেতে পারি, কিন্তু তার প্রকৃত আবাহন কখনোই দিতে পারি না। ঘটনার শেষটা শুনব বলে আমার মন উদ্গ্রীব হয়ে উঠেছিল। একটা টান টান উত্তেজনা অনুভব করছিলাম আমি। কি হতে চলেছে এরপর? সেই প্রেত কি সত্যি পূর্বজন্মের বদলা নেবে? সত্যি কি মারা যাবে এ জন্মের নিরীহ দুটো প্রাণী? ঠাকুরমশাই সিগারেটের আরও দুটো টান মেরে শেষ প্রান্তটা ফেলে দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন। পরদিন সকালেই পালকি এসে আমায় নিয়ে যায় মুর্শিদাবাদের জমিদার বাড়িতে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। জমিদার বাড়িতে যখন গেলাম, সন্ধ্যার নিবু নিবু আলোয় দেখলাম সমগ্র বাড়িটার উপর কেমন যেন একটা কালো ছায়া ঘিরে রয়েছে। কোনো মরা বাড়িতে গেলে সাধারণত মানুষের একটা গন্ধ না পেলেও তান্ত্রিকেরা বা যারা অঘরী হয় তারা একটা প্রেত গন্ধ পায়। সেই গন্ধ তার সেখানে এতটাই তীব্র ছিল যে আমার গা বমি পাচ্ছিল। আমি পৌঁছতেই জমিদার মশাই সযত্নে আমাকে বাইরের অতিথিশালায় নিয়ে গেলেন। আমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর জমিদার মশাই নিচে একবার এলেন আমার কাছে, তারপরে বললেন, ঠাকুর মশাই, এতটা পথ এসেছেন, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। আপনি বলুন, আপনি কি খাবেন? একটু গুড়মুড়ির ব্যবস্থা করি? আমি তাকে থামিয়ে বলে উঠলাম, না না জমিদার মশাই, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আজ আমি কিছুই খাবো না। আপনি তন্ত্রের সমস্ত দ্রব্যাদি জোগাড় করে ফেলেছেন তো? জমিদার মশাই আমার কথার উত্তরে হ্যাঁ জানালেন। তারপর বললেন, ঠাকুর মশাই, গতকাল রাতে আপনার প্রেত সাধনার ফলাফল কি হলো তা জানতে পারি? আমি তাকে অগ্রপ্রান্ত সমস্ত কিছু খুলে বললাম। এমন সময় হঠাৎ জমিদার বাড়ির অন্দরমহল থেকে একটা হুলস্থুলু গুয়ানির শব্দ চারিদিকে চিৎকার করে গেল। আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেলাম অন্দরমহলের দিকে। গিয়েই যা দেখলাম, তাদের শরীর দিয়ে নিমিষে বিদ্যুৎ বেগে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। কানে চুল পিপে নেমে এলো একটা নোনতাটে তরল ঘাম। দেখলাম জমিদার কন্যা কাঁকনমালা একটা ধারালো ছুরি নিয়ে নিজের বাম বাহুর দিকে আঘাত করে চলেছে। তুপুড়ির বেগে চারিদিক ছলকে পড়ছে চারিদিকে রক্ত। মাংসগুলো বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ছে নিচে, অথচ তার মুখে কোনো ব্যথার লেশটুকু নেই। কোনো যন্ত্রণাই যেন হচ্ছে না তার। কাকনমা! জমিদার গিন্নির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে কথাটি বলে উঠতে আমাদের দিকে তাকালো কাঁকনমালা। তারপরে বলতে শুরু করলো, মরবি, সব কটা মরবি তোরা। তোরা কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। আমার তখন আর আমি নেই। কোথা থেকে যেন একত্রিত শক্তি পেয়ে আমি সঙ্গে সঙ্গে আমার গলায় পরিধান করা ষোড়শ রুদ্রাক্ষ মালাটি মন্ত্র পড়তে পড়তে পরিয়ে দিই কাঁকনমালার গলায়। মালাটি পরিয়ে দিতেই ধক করে মাটিতে লুটিয়ে পড়ে কাঁকনমালার দেহ। অজ্ঞান হয়ে পড়ে থাকে সে। কাঁকনমালাকে সেই মালা পরিয়ে দিতে তাকে ওই প্রেত আর ছুঁতে পারে, কিন্তু তার শরীর থেকে তখনও প্রেত মুক্তি ঘটেনি। তাই যজ্ঞ করতে হয়েছিল। তারপর কাঁকনমালার ক্ষতস্থানে মলম পট্টি করে রাত গভীর হতেই আমরা তিনজন, অর্থাৎ আমি, জমিদার মশাই এবং কাঁকনমালা, চক্রস্নাভি যজ্ঞ করতে। জমিদার বাড়ির সকলকে বারণ করে দেওয়া হয় যে এই স্থানে এলে তাদের প্রাণ সংশয় হতে পারে, তাই যাই হয়ে যাক না কেন তারা যেন এই স্থানে না আসে। উক্ত যজ্ঞের সামনে আগুন জ্বলে আমি প্রণাম মন্ত্র পড়েছিলাম। মন্ত্রগুলো পড়তে পড়তে সামনে আগুনের শকুনের পালকগুলো ফেলে দিলাম। সেগুলো ফেলতে একটা পোড়া গন্ধে চারিদিক ভেসে ওঠে। কোথাও থেকে দমকা বেঁধে একরাশ হাওয়ায় চারিদিক ভাসিয়ে নিয়ে যায়। আগুনের হলকা এদিক ওদিক ঝাপটাতে শুরু করে। মেঘের কারল গর্জন চারদিকে ছলকে ওঠে। আমি চোখ বুঝে মন্ত্র পড়েছিল। আবারও একবার মন্ত্র পড়তে পড়তে বিড়ালের নখের আহুতি দিয়ে আমি। এইবার যেন সেই হাওয়া আর বসে থাকতে দেয় না আমাকে। টালমাটাল হতে শুরু করি আমি ধীরে ধীরে। তখনই হঠাৎ কোত্থেকে একটা ঘোলাটে ছায়া একটা লোহা ধারালো বগি নিয়ে আকাশ থেকে ঘূর্ণিঝড়ের মতো নেমে আসে সেখানে। আমি কিছু করে ওঠার আগেই
সঙ্গে সঙ্গে আমার পাশে বসা জমিদার মশাইয়ের গলা লক্ষ্য করে বসিয়ে দেয় এক কোপ। সাথে সাথে কাটা মুন্ডটা উড়ে গিয়ে পড়ে কয়েক হাত দূরে। কাকুনমা! দুটো শব্দ কানে আসে শুধু আমার। এ কি? কাকে কোপ বসিয়েছে ওই ছায়ামূর্তি? এ যে কাকন মালা। তার কাটা দেহটা ততক্ষণে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করেছে। সারা জায়গাটা ভেসে যাচ্ছে রক্তের তুমুল স্রোতে। জমিদার মশাই সেই দৃশ্য দেখে আর থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। ঘন কালো ছায়ামূর্তিটার হাত থেকে একসঙ্গে পড়ে যায় লোহার বগিটা। ধীরে ধীরে তার শরীরটা এইবার বাতাসে ফুলে ওঠে। কাকন, 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 কাকন! অসম্ভব রকম বুক ফাটা কান্নায় কাকনের শরীরটা নিজের কোলে তুলে কাঁদতে থাকে চিতু ডাকাতের ছায়ামূর্তিটা। কাকন, কাকন, কাকন! আপনি আপনি বাঁচাতে পারেননি কাকুনমালাকে ঠাকুরমশাই? আমি ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে অবাক দৃষ্টিতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, না, পারিনি বাঁচাতে। ঠাকুরমশাইয়ের কণ্ঠেও একটা কান্নার ছাপ লক্ষ্য করা যায়। তারপর একটু থেমেই তিনি বলে ওঠেন, রুদ্র, পাপ এমন একটা বস্তু যার ফল তোমাকে ভোগ করতেই হবে, সে এই জন্মেই হোক বা পরজন্মে। কাকুনমালারও তেমন হয়েছিল। আগের জন্মের কনকলতা চিতু ডাকাতকে ভালোবেসেছিল বটে, কিন্তু সে তার ভালোবাসার কথা পিতাকে জানাতেই তার পিতা তাকে লোক সমাজের ভয় দেখাতে শুরু করে। বলতে শুরু করে তার পিতাই আত্মহত্যা করবে। কনকলতা ভয় পেয়ে যায় পিতার এই কথা শুনে। তখন ছলে বলে কনকলতার পিতা চক্রবাণী দত্ত তার কন্যাকে জিজ্ঞাসা করে চিতু ডাকাতের ঘাঁটির কথা। আর তখনই আবেগের বশবর্তী হয়ে কনকলতা তার পিতাকে চিতু ডাকাতের অগ্রপ্রান্ত সবকিছু জানিয়ে দেয়। আসলে চিতু ডাকাতের মরে যাওয়ায় আর তার এইভাবে প্রেত হয়ে শত শত বর্ষ স্থানবদ্ধ থাকায় অন্যতম কারণ ছিল তার ভালোবাসা স্বয়ং কনকলতা, অর্থাৎ এই জন্মের কাকনমালা। কনকলতা নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্যই নিজের ভালোবাসাকে বলি দিয়েছিল। সে জানত চিতু ডাকাতের সাথে কি হতে চলেছে, তাই যেদিন চিতু ডাকাত মারা যায় সেই দিনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কনকলতা। কিন্তু সেই দিনের আত্মহত্যায় কনকলতার সব দোষ ধুয়ে দিতে পারেনি। তাই হয়তো এই জন্মে আগের জন্মে করা পাপের ফল তাকে ভোগ করতে হয়েছিল স্বয়ং তার আগের জন্মের ভালোবাসার হাতেই। আসলে কি জানো তো রুদ্র, আমরা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই ঘটনাকে এইরকম স্বরূপ দেখলাম, কিন্তু বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা কিভাবে দেখতে পারে জানি না। আসলে আমার মনে হয় আমরা পুরুষ জাতি নারীদের কখনোই বুঝতে পারিনি হয়তো। সেবার কাকনমালাকে দেখে আমার মনে হয়েছিল সত্যি মানুষকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। কত মানুষ যে তার নিজের পরিবারের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেয়, তার খবর লক্ষাধিক বর্ষের কোনো কালপুরুষই হিসাব রাখে না। তারপর আবার একটু হাঁপ ছেড়ে ঠাকুরমশাই বলে উঠলেন, ঈশ্বর হয়তো চেয়েছিলেন এটাই, তার ইশারা ছাড়া যে গাছের একটি পাতা অবধি নড়ে না রুদ্র। আমি তো বঞ্ছা, ঈশ্বরের সান্নিধ্য ছাড়া আমি কিভাবেই বা বাঁচাতাম কাকনমালাকে। আমার অত ক্ষমতা যে নেই রুদ্র। একটা লম্বা শ্বাস ফেলল ঠাকুরমশাই। কিন্তু ঠাকুরমশাই, গত জন্মের চক্রপাণী দত্ত সেও তো কম দোষী ছিল না। তবে কেন সে শাস্তি পেল না ঠাকুরমশাই? আমি ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে কথাটি বলে উঠলাম, কে বলেছে রুদ্র, গল্পের শেষ এখনো হয়নি। ঠাকুরমশাই বলে উঠলেন। তারপর ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, সেই ছায়ামূর্তি কাঁদতে কাঁদতে সেখানে পরিহিত কাকনমালার শরীর নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বাতাসে। ভোরের আলো যখন ফোটে তখন ধীরে ধীরে জ্ঞান ফেরে জমিদার মনোহর ঘোষের। সেদিন অনেক কষ্টে জমিদার মনোহর ঘোষ তার আগের জন্মের করা কৃতকর্মের জন্য
এই জন্মের শাস্তি মাথা পেতে নিলেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, আচ্ছা ঠাকুরমশাই, এই অধমের কি সত্যি মুক্তি হবে না? আমি কি এই জন্মে শেষবারের মতো কিছুই করে যেতে পারবো না? আমি বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে আসতে চলেছে, সময় আমার হাতে আর বেশি নেই ঠাকুরমশাই, কিন্তু এই জন্মে অন্তত কিছু একটা তো করে যেতে চাই ঠাকুরমশাই। আমি তাকে বললাম, আপনি যদি সত্যিই কিছু করতে চান তবে বনমধ্যস্থ দেবী চিত্তেশ্বরী মায়ের একটি মন্দির করিয়ে দিন, পুজো পাঠ শুরু করুন ওখানেই। জীবনের শেষ সময়টা ঈশ্বর নামেই সমাপ্ত করুন আপনি। আমার কথায় জমিদার মনোহর ঘোষ জানি না কি বুঝেছিলেন। সত্যিই তিনি দেবী চিত্তেশ্বরী মায়ের মন্দির গড়িয়ে দেন সেবারে। আমি স্বয়ং সেখানে থেকে দেবী মায়ের মূর্তি স্থাপন করে পুজো পাঠ শুরু করি। বেজে ওঠে ঢাক, কাঁসর, ঘণ্টা। আরো কিছুদিন ওখানে থেকে মায়ের পুজো পাঠ করে চলে যাই আমি কাশীধাম যাত্রা করবার জন্য। আসলে আমার একই জায়গায় বেশি দিন মন টেকে না, তো সে তো তোমায় আগেই বলেছি। পরে অবশ্য শুনেছিলাম আমি চলে যাওয়ার মাসখানেকের মধ্যে জমিদার মনোহর ঘোষ কোন এক অজ্ঞাত কারণে খুন হন। জানি না সে খুন কে করেছিল, কেই বা তার সাক্ষী থেকেছিল। আসলে জানতেও চাইনি কখনো সেসব কথা, জড়াতেও চাইনি আমি আর এই বিষয় নিয়ে। ওই যে তোমাকে বললাম না রুদ্র, যে পাপ কখনো মানুষের পিছু ছাড়ে না। হয়তো শ্রোতাবৃন্দ ভাববে এটা আত্মহত্যা, হয়তো বা তাই, কিন্তু সব মানুষ তো আর গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করে না। কত মানুষ প্রতিনিয়ত আত্মহত্যা করেই চলেছে। কত মানুষ তার পছন্দের খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে, কত মানুষ তার পছন্দের মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। কেউ আবার গান গাওয়া ছেড়ে দিচ্ছে, কেউ আঁকা, কেউ লেখা, কেউ মানুষকে বিশ্বাস করা, আবার কত মানুষ স্বপ্ন দেখাই ছেড়ে দিচ্ছে। আসলে প্রতিদিনই সবাই মরে, শুধু মরে যাওয়ার ধরনটাই আলাদা। যাই হোক, একটা সিগারেট হবে রুদ্র? এতক্ষণ পরে লেখা থামায় রুদ্র। ভোর হয়ে এসেছে, বাইরে থেকে শোনা যাচ্ছে পাখিদের কুজন। এখন আকাশ পরিষ্কার, বৃষ্টির আর কোনো লেশ নেই। কি জানি কেমন হলো তার এই গল্প। মা চিত্তেশ্বরীর কৃপায় এই গল্প লিখে শেষ করল রুদ্রপ্রতাপ সাহা। বাকিটা রইল পাঠকদের বা শ্রোতাদের হাতে। শেষ হল নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্প ডাকাতে দুর্গাদেবী চিত্তেশ্বরী ও কালপুরুষের কো। গল্পের গল্প পাঠে ছিল মৈনাক, গল্পে রুদ্রর চরিত্রে আমি সৌভিক, চিতু ডাকাতের চরিত্রে মৈনাক, চক্রপাণী দত্তের চরিত্রে কুমারজিৎ, রসুল মিয়া এবং ডাকাতের দলের লোকের চরিত্রে দিব্যেন্দু, প্রদ্যুম্ন ব্রহ্মচারীর চরিত্রে পার্থ, হারান মাঝি এবং রামু জ্যাঠার চরিত্রে সৌভিক, জমিদার মনোহরের চরিত্রে রমাকান্ত, কাকনমালার চরিত্রে মৌপিয়া, কাকনের মায়ের চরিত্রে পূজা, গল্পের নাট্যরূপ প্রদানে স্নেহা ব্যানার্জি, গল্পের শব্দ সংযোজনে রিম্পা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। সবার পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পুজোয় খুব মজা করুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।